ত্রিমাত্রিক ভেক্টর বা 3D ভেক্টর নিয়ে আমরা অনেক কিছু এখন জানবো এবং ত্রিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি এমন একটা ভেক্টর যেটার তিনটা অক্ষ বরাবর কিছু অংশ থাকবে। যেমন আমি যদি তোমাকে একটা ছবি দেখাই তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ এটা একটা ত্রিমাত্রিক সিস্টেম বা 3D সিস্টেম, যেখানে আমাদের তিনটা অক্ষ রয়েছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। এবং এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আমরা কিন্তু এখানে তিনটা করে তল পাচ্ছি। একটা হচ্ছে এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই তল, একটা হচ্ছে ওয়াই জেড প্লেন বা ওয়াই জেড তল, আর একটা হচ্ছে জেড এক্স প্লেন। তাহলে এই তিনটা প্লেন একত্রিত হয়ে আমাদের ত্রিমাত্রিক দিকবিন্যাস তৈরি করেছে বা ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করেছে, যেখানে আমাদের ও হচ্ছে কি মূলবিন্দু। তাহলে যখন এই তিনটা প্লেন একে অপরের সাথে মানে একে অপরের সাপেক্ষে ও বিন্দুতে ক্রস সেকশন করবে বা একে অপরের সাপেক্ষে ছেদ করবে, তখন আমরা এরকম একটা ফিগার পাবো। তো আমাদের তো এখন টার্গেট হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টর নিয়ে কথা বলা, তাই না? তো সেক্ষেত্রে আমরা ভেক্টরটা কীভাবে দেখব, খেয়াল করে দেখো। আমাদের এই জায়গাটাতে একটা ছোট্ট কি বলবো ঘনবস্তু রাখা আছে। দ্যাট মিনস এখানে তুমি দেখতে পাচ্ছ একটা বক্সের মতো করে ঘনবস্তু। এখন এই ঘনবস্তুটার একটা পয়েন্ট হচ্ছে ও এবং আরেকটা পয়েন্ট হচ্ছে আমি ধরে নিলাম পি, এবং পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড। যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটা, সেজন্য এক্স ওয়াই জেড বরাবর যে দূরত্বটা আছে সেই দূরত্বটা আমরা এখানে নিয়েছি। এখন আমি যদি ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে চাই, কিভাবে যাব? আমরা কয়েকভাবে যেতে পারি। একটা ভাবে হচ্ছে কি, আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর ছোটো হাতের এক্স দূরত্ব যাব, তারপর সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর ছোটো হাতের ওয়াই দূরত্ব যাব, তারপর এই জায়গা থেকে আমরা জেড অক্ষ বরাবর ছোটো হাতের জেড পরিমাণ দূরত্ব যাব। যদি এভাবে যাই তাহলে আমরা পি বিন্দুতে পৌঁছাতে পারবো। আমরা চাইলে অন্যভাবেও যেতে পারি। আমরা প্রথমে কিন্তু ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব যেতে পারি, তারপর হচ্ছে জেড অক্ষ বরাবর জেড পরিমাণ দূরত্ব যেতে পারি, তারপর এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরত্ব যেতে পারি। তবে আমরা কি করব, এই পি বিন্দুতে পৌঁছাবো। তার মানে আমি তোমাকে একটু হাইলাইটের মাধ্যমে লাইনগুলো দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন কোন লাইন ইউজ করে পি বিন্দুতে যেতে পারবো। প্রথমটা আমি দেখিয়েছি, প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর যাব, তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব যাব, তারপর হচ্ছে জেড অক্ষ বরাবর জেড পরিমাণ দূরত্ব যাব, তবে কিন্তু আমরা পি বিন্দুটা পাবো। তো এটা হচ্ছে একটা ওয়ে। তারপর আমরা মূলবিন্দু থেকে চাইলে ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব যেতে পারি, জেড অক্ষ বরাবর জেড দূরত্ব যেতে পারি, তারপর হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর এক্স দূরত্বে যেতে পারি। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রসেস। এবং আমি আরেকটা প্রসেস দেখাই, সেটা হচ্ছে আমরা সরাসরি জেড অক্ষ বরাবর প্রথমে জেড পরিমাণ দূরত্ব যেতে পারি, তারপর এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ দূরত্ব যেতে পারি, যেটা হচ্ছে এটা, তারপর আমরা ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্বে যেতে পারি। তার মানে তুমি চাইলে যে কোনোভাবে পি বিন্দুতে যেতে পারো ও বিন্দু থেকে। তাহলে ও হচ্ছে আমাদের মূল বিন্দু আর পি হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা বিন্দু। এখন আমি যদি টোটাল ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ও থেকে পি এর দিকে একটা ভেক্টরকে ধরি, তাহলে সেই ভেক্টরটাই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক ভেক্টর। তাহলে ধরো আমি এখানে ও থেকে শুরু করে ঠিক পি বরাবর একটা ভেক্টরকে ধরলাম, যে ভেক্টরের আদি বিন্দু থাকবে হচ্ছে ও বিন্দুতে এবং শেষ বিন্দুটা থাকবে বা শীর্ষবিন্দুটা থাকবে হচ্ছে আমাদের পি বিন্দুতে। তাহলে আমি একটু গাঢ় করে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের সেই ত্রিমাত্রিক ভেক্টর। কেন আমি এটাকে ত্রিমাত্রিক বললাম? কারণ ওর আদি বিন্দুটা যে বিন্দুতে রয়েছে সেটা অবশ্যই কি মূলবিন্দু, এবং মূলবিন্দুর স্থানাঙ্কটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কেমন হয়? অবশ্যই মূলবিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের ও, মানে হচ্ছে 0,0,0 এই স্থানাঙ্ক। বাট যখন আমরা এই আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যাব, তখন এই ভেক্টরের শেষ বিন্দুটা কিন্তু থাকবে হচ্ছে পি। আবার পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু সাধারণ কোনো স্থানাঙ্ক না, সেখানে কিন্তু আবার এক্স ওয়াই জেড অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার তিনটা স্থানাঙ্ক কিন্তু এখানে আছে। তার মানে যে ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু এই দুটোর স্থানাঙ্ক থাকে হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, সেটাই হচ্ছে আমাদের 3D ভেক্টর বা ত্রিমাত্রিক ভেক্টর। তো এই 3D ভেক্টর বা ত্রিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে আমি এই ভেক্টরটাকে আসলে একটু ঠিকমতো এঁকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি অলরেডি এঁকে ফেলেছি, এটাই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক ভেক্টর। এখন এই ভেক্টরটার একটা নাম দিতে পারি, ও থেকে পি বিন্দু বরাবর আমাদের একটা ভেক্টর কাজ করে ত্রিমাত্রিক ভেক্টর, এবং ওকে আমরা ওপি দ্বারা প্রকাশ করতে পারি। এবং এই ভেক্টরটার আমি একটা নাম দিলাম এ ভেক্টর। তার মানে এ হচ্ছে কি আমাদের ওপি ভেক্টরের সমতুল। এখন এই ভেক্টরটার কিন্তু তিনটা অক্ষ বরাবর কিছু অংশ আছে। এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে এক্স অংশ, ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে আমাদের ছোটো হাতের ওয়াই অংশ, জেড অক্ষ বরাবর আছে ছোটো হাতের জেড অংশ। তাহলে এই তিনটা মানে অক্ষ বরাবর যেহেতু এই ভেক্টরের অংশগুলো আছে, আমরা এই অংশগুলোর জন্য এক একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টরকে বের করতে পারি। দ্যাট মিনস তুমি ধরে নাও, আমরা ধরে নিই না, আমরা আসলে সত্যিকার অর্থেই বলি যে এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা কাজ করে একক ভেক্টর, সেটাকে আই ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। ওয়াই অক্ষ বরাবর যেই একক ভেক্টরটা কাজ করে
তাকে জে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয় এবং জেড অক্ষ বরাবর আমাদের যে একক ভেক্টর বা ইউনিট ভেক্টরটা কাজ করে তাকে কে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। তার মানে আমাদের এই ভেক্টরটা এমন একটা ভেক্টর, দ্যাট মিন্স এ হচ্ছে আমাদের এমন একটা ভেক্টর যে ভেক্টরের মধ্যে আমাদের এই 3টা একক ভেক্টরের উপাদান কিন্তু থাকবে এবং সেক্ষেত্রে আমি বলতে পারি আমাদের এই ভেক্টরটার মধ্যে এই 3টা একক ভেক্টরের ইউনিট যে থাকবে তারা কিন্তু খুব ভালোভাবে থাকবে। দ্যাট মিন্স আমাদের এখানে যেহেতু পি বিন্দুর একটা স্পেসিফিক স্থানাঙ্ক আছে এক্স ওয়াই জেড, তার মানে আমাদের এই 3টা ইউনিট ভেক্টর অবশ্যই এই ভেক্টরের মধ্যে বিদ্যমান থাকবে। তার মানে এই ভেক্টরের মধ্যে অবশ্যই আই ক্যাপের উপস্থিতিও আমরা দেখতে পাবো, তারপর হচ্ছে জে ক্যাপের উপস্থিতিও দেখতে পাবো, কে ক্যাপেরও উপস্থিতি দেখতে পাবো। তারপরে তোমাদেরকে একটু ভিজুয়ালাইজেশন দেখাই, খেয়াল করে দেখো এখানেও কিন্তু আমরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে পাচ্ছি এবং এখানেও কিন্তু আমাদের এটা হচ্ছে পি পয়েন্ট এবং এক্স মানে হচ্ছে মূল বিন্দু থেকে পি পয়েন্ট পর্যন্ত আমরা যদি একটা ভেক্টর রাখি সেটা হচ্ছে আমাদের ওপি ভেক্টর, যেটা একটা ত্রিমাত্রিক ভেক্টর হিসেবে কাজ করবে। এখন শুধুমাত্র যে আমরা এই এক্স মানে পি পয়েন্টে যে একটা ভেক্টর রাখবো তা না, আমরা যে কোনোভাবে ভেক্টর রাখতে পারি। আমরা চাইলে মূলবিন্দু থেকে এভাবে ভেক্টর রাখতে পারি, আমরা চাইলে মূলবিন্দু থেকে এভাবে ভেক্টর রাখতে পারি। তো যেভাবে আমি ভেক্টরটা আঁকি না কেন সেটা অবশ্যই ত্রিমাত্রিক ভেক্টর হিসেবে কাজ করবে। এখন তোমাকে এটা কেন দেখালাম, কারণ এখানে আমরা কিন্তু 3টা অ্যাক্সিস দেখতে পাচ্ছি, এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস, বাট এছাড়াও তাদের কিন্তু নেগেটিভ অক্ষগুলো কাজ করে এখানে। যেমন এক্সের ঠিক পেছনের দিকে, দ্যাট মিন্স এই সাইডটা যদি তুমি দেখো এটা কিন্তু নেগেটিভ এক্স অক্ষ হিসেবে কাজ করবে। তার মানে আমি পেছনের সাইডটাকে লিখতে পারি মাইনাস এক্স অ্যাক্সিস। ওয়াই অক্ষের পেছনের দিকটা যদি দেখো, দ্যাট মিন্স এই প্রান্তটা, সেটা কিন্তু নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। আবার জেড অ্যাক্সিসের একদম পিছনের প্রান্তটা যদি দেখো সেটা কিন্তু নেগেটিভ জেড অক্ষ বরাবর কাজ করবে। তার মানে আমরা যখন ভেক্টরগুলোকে আঁকবো ঠিক মূলবিন্দু থেকে শুরু করে, তখন ওই ভেক্টরগুলো যে শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো কিন্তু প্লাস মাইনাস হতে পারে। দ্যাট মিন্স আমি যদি এটার কথা বলি, এটার স্থানাঙ্কটা কেমন হতে পারে, তুমি ধরে নাও এই ভেক্টরটা মাইনাস জেড অক্ষ বরাবর নিচে নেমে গেছে, বাট এই ভেক্টরটা পজিটিভ ওয়াই অক্ষ এবং পজিটিভ এক্স অক্ষ বরাবর কাজ করছে। তাই যদি করে থাকে তাহলে এই ভেক্টরের যে শীর্ষবিন্দুটা আছে ওর স্থানাঙ্কের মধ্যে এক্স এবং ওয়াইয়ের স্থানাঙ্ক হবে পজিটিভ, জেডের স্থানাঙ্কটা হবে হচ্ছে নেগেটিভ। যেমন আমি কথার কথা ধরলাম, পজিটিভ এক্স অক্ষ বরাবর 2 ঘর গেল, পজিটিভ ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেল, বাট নেগেটিভ জেড অক্ষ বরাবর 4 ঘর গেল। তাহলে আমাদের এই ভেক্টরের যে শীর্ষবিন্দু ওর স্থানাঙ্কটা দেখতে অনেকটা এমন হবে। তারপর আমরা আরেকটা ভেক্টর দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, তার মানে এখানে আমাদের একটা ভেক্টরের শীর্ষবিন্দু আছে, আমরা চাইলে এটার স্থানাঙ্ক আমাদের মন মতো দেখাতে পারি। যেমন আমি দেখতে পাচ্ছি এই ভেক্টরটা নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর গিয়েছে, পজিটিভ এক্স অক্ষ বরাবর গিয়েছে এবং এটাও কিন্তু নেগেটিভ জেড অক্ষ বরাবর গিয়েছে, মানে ভিজুয়ালাইজেশন হিসেবে আমরা এটা ধরতে পারি। তাহলে যেহেতু সে পজিটিভ এক্স অক্ষ বরাবর গিয়েছে তার মানে তার একটা পজিটিভ মান থাকবে, ধরে নিলাম 4। তার মানে এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক হচ্ছে তার 4। তারপরে মাইনাস ওয়াই অক্ষ বরাবর তার স্থানাঙ্ক আমি ধরে নিলাম 3, তার মানে এটা হয়ে যাবে -3। এবং জেড অক্ষ বরাবর আমাদের স্থানাঙ্ক কি, যেহেতু নিচের দিকে কাজ করছে এটা মাইনাস জেড অক্ষ বরাবর, আমি ধরে নিলাম সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর 1 ঘর নিচে গিয়েছে, তার মানে এটাকে আমি -1 ধরতে পারি। তাহলে এই যে ভেক্টরের শীর্ষবিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শীর্ষবিন্দুগুলোর মান কিন্তু ডিফারেন্ট হতে পারে। কীরকম হতে পারে আমি একটু শর্টকাটে লিখে দিই। পি যদি হয় কোনো একটা ত্রিমাত্রিক ভেক্টরের শীর্ষবিন্দু, তাহলে ওর স্থানাঙ্ক বা বলা যায় ভেক্টরের শীর্ষবিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস এক্স দিতে পারি, প্লাস মাইনাস ওয়াই দিতে পারি, প্লাস মাইনাস জেড দিতে পারি। তার মানে আমাদের এখানে পজিটিভ নেগেটিভ এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ যে কোনো দিকে কিন্তু কোনো একটা ত্রিমাত্রিক ভেক্টরের যেই শীর্ষবিন্দু আছে সেটা বসতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা মূলবিন্দুর কথা বলেছি, মূলবিন্দুর জন্য সবসময় আমরা স্থানাঙ্ক জানি 3টা জিরো হিসেবে কাজ করে, বাট এমনও কিছু ভেক্টর আছে যেগুলো কিন্তু মূলবিন্দু থেকে তৈরি নাও হতে পারে। যেমন আমি তোমাকে এরকম একটা ভেক্টর দেখাচ্ছি, খেয়াল করে দেখো, একটু অন্যভাবে দেখাই। এরকম একটা ভেক্টর দেখালাম, তাহলে ওর আদিবিন্দু হচ্ছে এখানে, ধরে নাও এটা হচ্ছে আমাদের এ বিন্দু, আর এখানে হচ্ছে শীর্ষবিন্দু, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের বি বিন্দু। তাহলে এই আদিবিন্দু এবং শেষ বিন্দু এরা কিন্তু কোনোটাই মূল বিন্দুতে না। তো আমি তখন কি করতে পারি, আমি তখন এই বিন্দুর জন্য আলাদা স্থানাঙ্ক দেখব, বি বিন্দুর জন্য আলাদা স্থানাঙ্ক দেখতে পাবো যেখানে কোনো জিরো থাকবে না। তো আমি মনে করি যে এই বিন্দুটা আমাদের পজিটিভ জেড অক্ষ বরাবর আছে এবং পজিটিভ এক্স ও ওয়াই অক্ষ বরাবর আছে। তো আমি ধরে নিলাম এটার স্থানাঙ্ক হচ্ছে 2, 3, 1 কথার কথা। বি বিন্দুটা আমি ধরে নিলাম কি নেগেটিভ জেড অক্ষ বরাবর আছে এবং এটা একই সাথে পজিটিভ এবং পজিটিভ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আছে। তার মানে আমি ধরে নিলাম এটা হবে হচ্ছে ধরো 4, এটা হবে ধরো হচ্ছে 5, আর এটা হবে ধরো হচ্ছে -2। তার মানে আমাদের ভেক্টরের আদিবিন্দু এবং শীর্ষবিন্দু এদের স্থানাঙ্ক কিন্তু হেরফের হতে পারে, তাই না? আমাদের স্থানাঙ্কগুলো কিন্তু এরকম থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবং আমরা যে কোনো দিকে ভেক্টর আঁকি না কেন এভাবে, সেটাই ত্রিমাত্রিক ভেক্টর হবে। আর কখনোই সবগুলো ভেক্টরের যেই আদিবিন্দু আছে
বা পাদবিন্দু আছে সেটা মূলবিন্দুতে যে হবে না সেটা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো। যে কোনোভাবে আমাদের ওই ভেক্টরের আদিবিন্দুটা যে কোনো অবস্থানে থাকতে পারে। এখন দেখো এখানে মাঝখানে একটা বক্স কিন্তু আমি এঁকেছি, তাই না? এবং এই বক্সের মধ্যে কিন্তু অনেকগুলো তল বা প্লেন দেখতে পাচ্ছি। যেমন কিছু প্লেন, মানে 3 ধরনের প্লেন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এক্স ওয়াই, একটা হচ্ছে ওয়াই জেড, একটা হচ্ছে জেড এক্স। এখন আমরা তো দ্বিমাত্রিক ভেক্টরে এই প্লেন বা তল সম্পর্কে পড়েছি যে প্রত্যেকটা তলের মধ্যে দ্বিমাত্রিক ভেক্টর থাকে। বাট যখন আমি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করব, তখন এমন ঘটনা ঘটতে পারে যে এই সমস্ত দ্বিমাত্রিক তলে বসে থাকা ভেক্টরগুলো তখন ত্রিমাত্রিক ভেক্টর হিসেবে কাজ করবে। যেমন আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। ধরো আমি এখানে একটা ভেক্টর রাখলাম, কথার কথা মূলবিন্দু ও থেকে আমি এরকম একটা ভেক্টর রাখলাম। তাহলে দেখো তো এই ভেক্টরটা কিন্তু সরাসরি একটা তলের মধ্যে কাজ করছে। তোমরা যদি বুঝতে না পারো তলটা কোথায় আছে, আমি হাইলাইটার দিয়ে তলটাকে দেখিয়ে দিচ্ছি। কোন কালারে দেখাবো? এই কালারে দেখালে কি হবে? না, এই কালারে দেখালে হবে না। আমি সাদা কালারে কি দেখাবো? না, সাদা কালারে দেখালে হচ্ছে না। তো আমার মনে হয় আমি ব্ল্যাক কালারে দেখাই। হ্যাঁ, না, ব্ল্যাক কালারে তো আসলে মুছে যায়। যাই হোক, তোমরা মোটামুটি বুঝতে পারছো যে তলটা কোন জায়গায়। আমি হাইলাইটার দিয়ে তলটাকে একটু হাইলাইট করে দিচ্ছি। না, হলুদ কালারেও কাজ করে না। যাই হোক, আমি পেন দিয়ে হাইলাইট করে দিচ্ছি। দেখো, আমি এই কালারটা নিলাম এবং আমরা যে ভেক্টরটা নিয়ে কাজ করছি সেই ভেক্টরটা একটা নির্দিষ্ট তলে আছে। আমি বোঝাতে চাচ্ছি যে তল বরাবরও যদি কোনো ভেক্টর থাকে, তারপরেও সেটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক ভেক্টর হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের সেই তলটা। তো আমি এটাকে নীল কালার করে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং তোমরা একটু চিন্তা করে বলো তো এটা আসলে কী তল? এটা কি এক্স ওয়াই তল, নাকি ওয়াই জেড তল, নাকি জেড এক্স তল? আই থিঙ্ক তোমরা অলরেডি ধরতে পেরেছ এটা আসলে জেড এক্স তল। কেননা এই তলের একটা অংশ জেড অক্ষ বরাবর কাজ করছে, একটা অংশ কিন্তু সরাসরি এক্স অক্ষ বরাবর কাজ করছে। তাহলে আমি তলটা এঁকে দিলাম এই জায়গাটাতে। তো আমি তলটা দেখানোর জন্য জাস্ট এখানে একটু দাগ টেনে দিলাম যাতে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে আমাদের জেড এক্স তল। তাহলে এই যে দেখো, জেড এক্স তলের মধ্যেও কিন্তু একটা ভেক্টর সরাসরি বসে আছে। কিন্তু এটা যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তার মানে এই ভেক্টরটা অবশ্যই ত্রিমাত্রিক ভেক্টর হিসেবে কাজ করবে, যার একটা বিন্দু হচ্ছে ও বিন্দুতে, মানে আদি বিন্দু হচ্ছে ও বিন্দুতে, এবং শেষ বিন্দু হচ্ছে ধরো এখানে কিউ বিন্দুতে। এখন দেখো এই দুটোর স্থানাঙ্ক কেমন হবে। ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, দ্যাট মিনস আমাদের এখানে ও থেকে কিউ পরিমাণ, মানে ও থেকে কিউ বরাবর একটা ত্রিমাত্রিক ভেক্টর কাজ করছে, যেটা সরাসরি জেড এক্স তলের উপর। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0, 0, 0। বাট কিউ বিন্দুর স্থানাঙ্ক কি আমরা জানি? আমরা কিন্তু কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরতে পারি। কীরকমভাবে ধরতে পারি? দেখো, আমাদের এখানে এক্স অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর শুধুমাত্র কাজ করেছে কিউ বিন্দুটা, বাট ওয়াই অক্ষ বরাবর কিন্তু কিউ বিন্দুর কোনো পরিবর্তন হয়নি। তার মানে এক্স অক্ষ বরাবর আমি ধরে নিলাম সে 2 ঘর কাজ করেছে, জেড অক্ষ বরাবর আমি ধরে নিলাম সে 5 ঘর কাজ করেছে, আর ওয়াই অক্ষ বরাবর যেহেতু কিউ বিন্দুর কোনো যাত্রা হয়নি, তার মানে এখানে 0 হয়ে যাবে। তাহলে একটা জিনিস আমরা কনফার্ম দেখতে পেলাম, যদি কোনো ত্রিমাত্রিক ভেক্টর একটা নির্দিষ্ট তল বরাবর কাজ করে, তো এই হচ্ছে আমাদের সেই ত্রিমাত্রিক ভেক্টরের শীর্ষবিন্দু বা কিউ বিন্দু, তাহলে ওই ভেক্টরটা যে তল বরাবর কাজ করবে, সে তল বরাবর আমাদের যে তলটা থাকবে, দ্যাট মিনস জেড এক্স, এই তলের জেড এক্স বাদে বা ওই অ্যাক্সিস বাদে বাকি যে অ্যাক্সিসে থাকবে তার স্থানাঙ্কটা 0 হয়ে যাবে। যেমন আমাদের এখানে জেড এক্স তলের মধ্যে ওয়াইয়ের কিন্তু উপস্থিতি নেই, তার মানে ওয়াইয়ের যেহেতু উপস্থিতি নেই, তাই মাঝখানে যে স্থানাঙ্কটা আছে যেটা ওয়াই অক্ষ বরাবর কাজ করতো, তার মানটা কিন্তু সরাসরি 0 হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ও কিউ এটা কিন্তু একটা 2D ভেক্টরের মতো কাজ করে, তার মানে ও থেকে কিউ এটা কিন্তু একটা 2D ভেক্টরের মতো কাজ করে। বাট এই টোটাল সিস্টেমটা হচ্ছে একটা 3D সিস্টেম বা ত্রিমাত্রিক ব্যবস্থা, এবং এই ত্রিমাত্রিক ব্যবস্থার জন্য আমাদের ও কিউটাকে আমরা এখন 3 ডাইমেনশনাল ভেক্টর হিসেবে কাজ করাবো। এবং এই ত্রিমাত্রিক ভেক্টরের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ ওর আদি বিন্দু এবং শেষ বিন্দুর স্থানাঙ্কও কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় লিখেছি। এবং আমরা চাইলে এটাকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাও লিখতে পারতাম, সেক্ষেত্রে আমাদের মূল বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যেত 0,0। দ্যাট মিনস তুমি যদি এই টোটাল সিস্টেমটাকে দ্বিমাত্রিকে কনভার্ট করো, তাহলে ও বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হতো 0,0, এবং এই যে কিউ বিন্দুটা দেখতে পাচ্ছি ওর স্থানাঙ্ক হতো 2,5, যেখানে 2 হচ্ছে আমাদের এক্স এক্সিস বরাবর দূরত্ব, 5 হচ্ছে আমাদের জেড এক্সিস বরাবর দূরত্ব। তো এই পদ্ধতিটা আমরা 2D ভেক্টরের জন্য লিখব, মানে 2D ভেক্টরের জন্য আমরা এরকমভাবে স্থানাঙ্ক লিখব, বাট 3D ভেক্টরের জন্য আমরা স্থানাঙ্ক লিখব টোটালি এইভাবে। দ্যাট মিনস যদি কোনো তলের মধ্যে ওই ভেক্টরটা থাকে, ওই তলটা যে অ্যাক্সিস বরাবর কাজ করবে, সেই অ্যাক্সিস বাদে যে অ্যাক্সিসটা রয়েছে সেটার মানটা আমরা 0 বানিয়ে দেব। তাহলে এখানে আমরা শর্টকাট লিখে ফেলতে পারি,
আমরা এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। আমরা 3টা তল নিয়ে একটা শর্টকাট লিখব। দেখো শর্টকাটটা হচ্ছে কি, আমরা 3টা তল নিয়ে কাজ করতে পারি। একটা হচ্ছে XY তল, একটা হচ্ছে YZ তল, একটা হচ্ছে ZX তল। এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার জন্যই কিন্তু আমরা এই 3টা তল নিয়ে কাজ করতে পারি। তো যদি কোনো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় XY তল বরাবর কোনো একটা ভেক্টর থাকে, তাহলে তার Z অক্ষ বরাবর কোনো স্থানাঙ্ক থাকবে না। তার মানে তার আদিবিন্দু এবং শেষ বিন্দুর যে স্থানাঙ্ক, সেটা চেহারা হবে অনেকটা এরকম x, y, 0। দ্যাট মিন্স তার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দুটোরই স্থানাঙ্ক হবে অনেকটা দেখতে এরকম। দ্যাট মিন্স Z অক্ষ বরাবর কোনো স্থানাঙ্ক কাজ করবে না। আর যদি কোনো একটা ত্রিমাত্রিক ভেক্টর YZ তল বরাবর বসে থাকে বা শুয়ে থাকে, যেটাই বলি না কেন, সেক্ষেত্রে তার x অক্ষ বরাবর যেই মানে স্থানাঙ্কটা আছে সেটা কাজ করবে না, বাট y অক্ষ এবং z অক্ষ বরাবর দুইটা স্থানাঙ্ক কাজ করবে। তো YZ তলের মধ্যে যে ভেক্টরটা থাকবে, তার পাদবিন্দু এবং শীর্ষবিন্দু দুটোর জন্য আমাদের স্থানাঙ্কের চেহারাটা হচ্ছে এরকম। এবার আমরা ফাইনালি ZX তলে যদি কোনো 3D ভেক্টর থাকে, তার আদিবিন্দু এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে সেটা দেখি। ZX মানে হচ্ছে আমাদের x বিন্দুর স্থানাঙ্ক থাকবে এবং z বিন্দুর স্থানাঙ্ক থাকবে, মাঝখানে y বিন্দুর কোনো স্থানাঙ্ক থাকবে না। তার মানে যেহেতু ZX তলে বসে থাকা ভেক্টরটার y অক্ষ বরাবর কোনো বিস্তৃতি নেই, তাই আমরা এভাবে স্থানাঙ্কগুলোকে লিখব। তার মানে তুমি এখানে যেটা শিখেছ সেটা হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর মানে ত্রিমাত্রিক ভেক্টর যখন কোনো তলে থাকে, তখন তাদের আদিবিন্দু এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক কেমন হয় সেটা। তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে স্থানাঙ্ক শিখলাম। কাজ স্থানাঙ্ক কোনো একটা ত্রিমাত্রিক ভেক্টরের আদিবিন্দু এবং শেষ বিন্দুর যখন তারা কোনো একটা নির্দিষ্ট তল বরাবর থাকে। আর এই স্থানাঙ্কগুলো যদিও অসম্পূর্ণ, কেননা আমরা জানি যে XYZ প্রত্যেকটা অক্ষরেই কিন্তু পজিটিভ নেগেটিভ দিক আছে। তার মানে আমাদের স্থানাঙ্কগুলো একটু মডিফাই হবে। আমি একটু মুছে দিচ্ছি। এটা আসলে হবে হচ্ছে +-x +-y, তারপর হচ্ছে 0। নিচেরটাও সেম হবে 0, +-y +-z হবে। নিচেরটা একটু সংশোধিত হবে +-x, 0, +-z। কেননা তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট প্রত্যেকটা ভেক্টরই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দিকেও কাজ করে। তার মানে x অক্ষ, y অক্ষ, z অক্ষ এদের পজিটিভ দিকেও তাদের আদিবিন্দু বা শেষ বিন্দু থাকতে পারে, নেগেটিভ দিকেও তাদের আদিবিন্দু বা শেষ বিন্দু থাকতে পারে। তো এবার তোমাদেরকে একটা ভিজুয়ালাইজেশন দেখাবো, অ্যানিমেশন দেখাবো যে কীভাবে আমাদের 3D বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ফরমেশন হয় ভেক্টরের মাধ্যমে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ মূলবিন্দু থেকে আমাদের একটা নির্দিষ্ট অক্ষ বরাবর কিছু একটা পয়েন্ট চলে যাচ্ছে এবং এই অক্ষটাকে আমি ধরলাম x অক্ষ। তারপরে y অক্ষ বরাবর সেই বিন্দুটা গেল, তারপরে ফাইনালি z অক্ষ বরাবর উপরে ওঠা শুরু করলো। তো এভাবে কিন্তু টোটাল একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা গড়ে ওঠে, যেখানে x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের উপস্থিতি দেখা যায়। তো তাই যদি হয় তাহলে দেখো আমাদের এখানে ব্লু কালারের যে বিন্দুটা আছে, এই বিন্দুটাই হচ্ছে কি আমাদের সেই ভেক্টরের শীর্ষবিন্দু। তো আমি যদি মূলবিন্দুকে ধরি ও এই জায়গাটাতে, তার মানে মূলবিন্দু থেকে আমি যদি x অক্ষ বরাবর ভেক্টরকে চিন্তা করি, এটা হচ্ছে একমাত্রিক ভেক্টর। তারপর আমি যদি এটাকে y অক্ষ বরাবর চিন্তা করি, তাহলে আমাদের ভেক্টরটা অনেকটা এরকমভাবে কাজ করবে, যেটা দ্বিমাত্রিক ভেক্টর। ফাইনালি আমরা যদি এই উচ্চতাটাকে উপরে উঠাতে থাকি, তাহলে আমাদের ভেক্টরটা মোটামুটি এই বরাবর কাজ করবে, যেটা হবে আমাদের ত্রিমাত্রিক ভেক্টর। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ত্রিমাত্রিক ভেক্টরে অবশ্যই 3টা জিনিস থাকে, x অক্ষ বরাবর একটা অংশ, y অক্ষ বরাবর একটা অংশ এবং z অক্ষ বরাবর একটা অংশ। এবং আমি আরও একবার লাস্ট ভিজুয়ালাইজেশনটা দেখাই, তাহলে তোমাদের স্পষ্ট ক্লিয়ার হবে যে প্রথমে আমরা x অক্ষ বরাবর কিছু দূরে যেতে পারি, যেটা একমাত্রিক ভেক্টর প্রকাশ করে। তারপর আমরা y অক্ষ বরাবর কিছু দূর যেতে পারি, যেটা আমাদের এই বরাবর দ্বিমাত্রিক ভেক্টর প্রকাশ করে। ফাইনালি আমরা z অক্ষ বরাবর কিছু পরিমাণ দূরত্ব যেতে পারি। তো মূলবিন্দু থেকে এতটুকু পর্যন্ত দূরত্বে আমরা ত্রিমাত্রিক ভেক্টর হিসেবে সেটাকে কাজে লাগাতে পারবো। তো এই হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন, এবং আই থিঙ্ক তোমরা সবাই মোটামুটি একটা আইডিয়া পেয়েছো কীভাবে ত্রিমাত্রিক ভেক্টর গঠিত হয়। তো এটা যে শুধুমাত্র পজিটিভ XYZ অক্ষ বরাবরই হয় তা না, এটা আমাদের কিন্তু নেগেটিভ y অক্ষ বরাবরও যেতে পারে, নেগেটিভ x অক্ষ বরাবরও যেতে পারে এবং নেগেটিভ z অক্ষ বরাবর কিন্তু যেতে পারে, সেটা আমি অলরেডি বলেছি। তার মানে আমাদের একটা ভুল ধারণা থাকে যে ত্রিমাত্রিক ভেক্টর শুধুমাত্র পজিটিভ XYZ বরাবর তৈরি হয়, আসলে তা না। এটা কিন্তু একই সাথে পজিটিভ এবং নেগেটিভ দিক বরাবরও তৈরি হয়। আর ত্রিমাত্রিক ভেক্টরটা যে শুধুমাত্র মূলবিন্দু থেকে কাজ করে তা না, আমরা ইচ্ছা করলে অন্যভাবেও এই ত্রিমাত্রিক ভেক্টরটাকে কাজ করাতে পারি। যেমন এটা একটা ত্রিমাত্রিক ভেক্টর হতে পারে, এটা একটা ত্রিমাত্রিক ভেক্টর হতে পারে। তো যে কোনোভাবে আমরা এটাকে কাজ করাতে পারি। এবার দেখব আমরা কিভাবে একটা ত্রিমাত্রিক ভেক্টরকে প্রকাশ করতে পারি সেটা নিয়ে। তার জন্য আমরা কয়েকটা ছবি দেখে ফেলি। প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর দেখতে পাচ্ছি, এবং
ভেক্টরটা আমাদের ও বিন্দু বা মূল বিন্দু থেকে কাজ করছে, আমি ধরলাম এটা হচ্ছে আমাদের সেই পি বিন্দু। তাহলে ও থেকে পি পর্যন্ত আমাদের একটা ভেক্টর কাজ করছে এবং এই ভেক্টরটাকে আমি ছোট হাতের এই ভেক্টর হিসেবে ধরতে পারি। পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আগের মতো। এবং এই যে এখানে আমরা এই ভেক্টরটা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমি লিখতে পারি ও থেকে পি বরাবর যে ভেক্টরটা কাজ করে সেই ভেক্টরটাকে আমি সিঙ্গেল ওয়েতে লিখতে পারি এই ভেক্টর হিসেবে। তো অনেক বইতে এটাকে ছোট হাতের এ দিয়ে ধরা হয়, কোনো কোনো বইতে আমি দেখেছি বড় হাতের এ দিয়েও ধরা হয়, তো এটা আমাদের কোনো সমস্যা নেই। এখন এই যে আমরা এই ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটা কিন্তু তিনটা অক্ষ বরাবর নির্দিষ্ট অংশ তৈরি করেছে। যেমন এক্স অক্ষ বরাবর আমাদের এই ভেক্টরের একটা অংশ হচ্ছে এ এক্স, দ্যাট মিনস আমি যদি এক্স অক্ষ বরাবর এ এক্স পরিমাণ যাই তাহলে আমরা এই বিন্দুতে যেতে পারবো। আবার ওয়াই অক্ষ বরাবর আমি যদি জাস্ট এ ওয়াই পরিমাণ দূরত্বে যাই তাহলে আমরা এই বিন্দুতে যেতে পারবো। ফাইনালি জেড অক্ষ বরাবর আমি যদি এ জেড পরিমাণ দূরত্বে যাই তাহলে আমি একদম সবশেষে পি বিন্দুটা পেতে পারবো। তার মানে আমরা ও বিন্দু থেকে পি বিন্দুতে যদি যেতে চাই তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর এ এক্স দূরত্ব যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই দূরত্ব যেতে হবে, জেড অক্ষ বরাবর আমাদের এ জেড দূরত্ব যেতে হবে। তো এই যে আমরা এখানে এভাবে গেলাম, এটার মাধ্যমে আমরা বের করব যে কিভাবে আমরা এই ভেক্টরের মান এবং দিকটা বের করতে পারি, যেহেতু এই ভেক্টরটা হচ্ছে কি আমাদের একটা ত্রিমাত্রিক ভেক্টর বা 3D ভেক্টর। তো আমাদের এখন টার্গেট হচ্ছে এই 3D ভেক্টরটাকে প্রকাশ করা নিয়ে, যে আমরা কিভাবে এটাকে প্রকাশ করতে পারি। আবার আরেকটা জিনিস দেখো, আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর কিন্তু তিনটা একক ভেক্টর কাজ করে, যেমন আই জে কে, যেটা আমরা এই ছবিতে দেখেছি। তো আমি তোমাদেরকে এই ছবিটা আরেকটু সহজ করে দিচ্ছি এই ছবিটার মাধ্যমে, যেখানে দেখতে পাচ্ছি আমাদের ছোট হাতের এই ভেক্টর ইউজ না করে আমি বড় হাতের এই ভেক্টরটা ইউজ করেছি। তার মানে ও থেকে কিউ বিন্দু, যেটাকে আমরা পি বিন্দু বলেছিলাম, আচ্ছা আমি এটাকে কিউ বিন্দু বসিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে ও থেকে কিউ বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা ছিল সেটা আমরা এখন বের করব। জাস্ট এটাকে ছোট হাতের এ অথবা বড় হাতের এ দিয়েও আমরা প্রকাশ করতে পারি। দ্বিতীয় ছবিতে আমরা এটাকে বড় হাতের এ দিয়ে প্রকাশ করেছি। তো এখন দেখো, তো আমরা যদি এই ভেক্টরটা বের করতে চাই তাহলে আমরা এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? আমি প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট ও বিন্দু বা মূল বিন্দু থেকে আমি যদি এক্স অক্ষ বরাবর যাত্রা করি তাহলে আমরা এ এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করব। দ্যাট মিনস এখানে আমরা জাস্ট ছোট হাতের এবং বড় হাতের এ নিয়ে কাজ করছি। তো দ্বিতীয় ছবিতে এটা সব বড় হাতের, তো আমরা বড় হাতেরটা নিয়েই কাজ করব। প্রথম ছবিতে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেখানো হয়েছিল। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা এক্স পরিমাণ দূরত্ব যাব, তার মানে এ এক্স একটা ভেক্টর হিসেবে সেখানে কাজ করবে এবং এই এ এক্স ভেক্টরের মানও থাকবে এবং দিকও থাকবে। তাহলে আমি বলতে পারি, আমি যদি ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে চাই, খেয়াল করে দেখো পি বিন্দুটা কিন্তু এক্স জেড তল বরাবর আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রথমে ও বিন্দু থেকে এ এক্স ভেক্টর বরাবর এক্স অক্ষের দিকে যাব। তারপরে এই যে এখানে একটা বিন্দু পাচ্ছি, ধরে নাও এটা হচ্ছে আমাদের আর বিন্দু, এবং এই আর বিন্দু থেকে আমরা যদি পি বিন্দুতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদের এ জেড বরাবর যেতে হবে। দ্যাট মিনস এ জেড ভেক্টরটা কাজে লাগাতে হবে। তার মানে আমাদের এতটুকু অংশে অবশ্যই কাজ করবে এ জেড ভেক্টর। তাহলে আমি একটু এই পরিচয়গুলো লিখে ফেলি। আমরা প্রথমে ও থেকে আরে যাওয়ার চেষ্টা করব। আমি ধরে নিলাম ও থেকে আমি প্রথমে আরে যাব। তাহলে ও থেকে আরে গেলে আমাদের যে ভেক্টরটা কাজ করবে সেটা হচ্ছে এ এক্স ভেক্টর কাজ করবে। আবার আর থেকে আমি যদি পিতে যেতে চাই তাহলে সে মানে যে ভেক্টরটা কাজ করবে সে ভেক্টরটা কিন্তু আমাদের অবশ্যই হবে কি এ জেড ভেক্টর, কেননা এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। তার মানে আমাদের এখানে জেড অ্যাক্সিসটাকে আমি একটু চেঞ্জ করেছি, যেখানে প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জেড অ্যাক্সিসটা হচ্ছে লম্ব বরাবর, বাট দ্বিতীয় ছবিতে জেড অ্যাক্সিসটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট তল বরাবর। তো ওয়াই অ্যাক্সিসটাকে আমরা এখানে লম্ব বরাবর রেখেছি। তো এখন আমরা যদি ও বিন্দু থেকে পি বিন্দুর ভেক্টরের দিকে তাকাই, তার মানে ও থেকে যদি পি এর ভেক্টরের দিকে দেখি তাহলে এটাকে কিন্তু আমরা সহজেই ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে বের করতে পারবো। কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ যে ও থেকে আরে যাওয়ার পর আর থেকে আমি যখন পিতে যাব, এই দুটো যোগফলে কিন্তু ও থেকে পি পর্যন্ত ভেক্টরটাকে নির্দেশ করবে, তাই না? এটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম অনুসারে হবে। তার মানে ও থেকে পিতে যাওয়া মানে যেই কথা, ও থেকে আর এবং তারপরে আর থেকে পিতে যাওয়া কিন্তু সেম একই কথা। তো এটা হচ্ছে ভেক্টর যোগের সূত্র অনুসারে আমি বলতে পারি। এখন দেখো ও থেকে পি বরাবর আমরা যে ভেক্টরটা ধরেছি এখানে ছবিতে, এটাকে আমরা এ ওয়ান ভেক্টর ধরে নিলাম। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি আমাদের যে এ ওয়ান ভেক্টরটা আছে বা ও থেকে পি বরাবর যে ভেক্টরটা আছে এটা আসলে ও আর ভেক্টর, দ্যাট মিনস এ এক্স ভেক্টর এবং তার সাথে এ জেড ভেক্টরের যোগফলের সমান। এখন আমরা যদি ও থেকে শুরু করে কিউ বিন্দুতে যেতে চাই, যেখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে আমাদের কি করতে হবে,
আরও একটা এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি একটা হাইলাইটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে যে ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করেছি সেই ত্রিভুজ সূত্রটা আসলে এই জায়গাটা জুড়ে ছিল, তার মানে এতটুকু জায়গায় আমরা ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করেছি। আমি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো মোটামুটি এতটুকু জায়গা হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করেছি। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা ফাইনালি পেলাম কি, A1-এর যেই ভেক্টরটা সেটা হচ্ছে ও থেকে পি বরাবর কাজ করে এবং সেটার ভেক্টরটা হচ্ছে AZ প্লাস AX। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগ হিসেবে কাজ করে। এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে A1টাকে আলাদাভাবে বের করা। তাহলে দেখো তো, আমরা যদি এখন A1টাকে আলাদাভাবে বের করতে চাই, মানে আমাদের টার্গেট হচ্ছে A1 না, আমাদের টার্গেট হচ্ছে ও থেকে কিউ ভেক্টরটা বের করা, যেটা আমাদের সরাসরি এই ভেক্টর হিসেবে কাজ করে। তার মানে ও থেকে কিউ এর যে ভেক্টরটা আমি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের নির্ণেয় 3D ভেক্টর। তো এই 3D ভেক্টরটাকে আমরা এখন বের করার চেষ্টা করব। এখন আমরা আরেকটা ত্রিভুজ দেখব। এখানে খেয়াল করে দেখো, আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের আরেকটা ত্রিভুজ। সেই ত্রিভুজটা হচ্ছে কি OPQ। তাহলে তুমি যদি এই ত্রিভুজের দিকে একটু তাকাও তাহলে দেখো, আমি জাস্ট মার্ক করে দিচ্ছি, এই হচ্ছে আমাদের সেই ত্রিভুজ যেটা OPQ হিসেবে কাজ করে। এবং কেন এই ত্রিভুজটা নিলাম? কারণ এই ত্রিভুজের মধ্যে আমরা চাইলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করে ও থেকে কিউ এই ভেক্টরটাকে বের করতে পারি। তাহলে ও থেকে কিউ ভেক্টরটা বের করার জন্য তোমাকে যদি আমি একটু দেখাই, তাহলে তুমি দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি, ও থেকে কিউ এর দিকে যাচ্ছি, তাই না? আমি ব্ল্যাক কালারে দেখাচ্ছি বিষয়টা। তো আমি যদি ও থেকে কিউ এর দিকে যাই, তাহলে আমাকে প্রথমে যেতে হবে ও থেকে পি বরাবর, তারপর আমাকে যেতে হবে পি থেকে কিউ বরাবর। আরেকবার দেখো, আমাদের যদি ও থেকে মানে কিউ বরাবর যদি যেতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে কি ও থেকে পিতে যাওয়া, তারপর হচ্ছে পি থেকে কিউতে যাওয়া। তাহলে আমি এখানে স্পষ্ট লিখতে পারি ও থেকে কিউ এই ভেক্টরটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে বাকি দুটো ভেক্টরের যোগফলের সমান। দ্যাট মিনস আমরা প্রথমে ও থেকে পিতে যাব, তারপর হচ্ছে পি থেকে কিউতে যাব। এবং খেয়াল করো, এখানে কিন্তু একটা ভেক্টরের সাপেক্ষে আরেকটা ভেক্টর লম্ব বরাবর আছে, কেননা প্রতিটা ভেক্টরই হচ্ছে অক্ষ বা অ্যাক্সিস বরাবর কাজ করে এবং এক একটা অক্ষ কিন্তু একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে আমি যদি এক্স অ্যাক্সিসের কথা বলি, এটা 90 ডিগ্রি কোণ করে থাকে ওয়াই অ্যাক্সিসের সাথে এবং ওয়াই অ্যাক্সিসটাও 90 ডিগ্রি কোণ করে থাকে জেড অ্যাক্সিসের সাথে। মানে প্রত্যেকটা অক্ষের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। তার জন্য আমি বলতে পারি আমাদের এখানে একটা অ্যাঙ্গেল পাবো। আমি জাস্ট একটু সিলেক্ট করে দিচ্ছি, এই জায়গাটাতে তুমি একটা অ্যাঙ্গেল দেখতে পাবে পি বিন্দুতে, এবং এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি হবে বা লম্ব বরাবর কাজ করবে। তো তাই যদি হয়, তাহলে আমরা এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করে দেখি কি আসে। আমাদের ও থেকে কিউ ছিল কি, সরাসরি এই ভেক্টরটা ছিল। ও থেকে পি যেটা খেয়াল করে দেখো, সেটা কিন্তু A1 ভেক্টর ছিল। তার মানে ও থেকে পি ছিল আমাদের A1 ভেক্টর। পি থেকে কিউ যেটা, সেটা কিন্তু সরাসরি ছিল আমাদের A2 ভেক্টর, যেটা আমাদের ছবির মধ্যে দেওয়া। আবার A2 ভেক্টরটা আসলে কি, সেটা কিন্তু AY ভেক্টর হিসেবে কাজ করবে, কেননা আমাদের এখানে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর পি থেকে কিউ কাজ করছে। তার মানে আমি এখানে এক্সট্রাভাবে লিখে দিতে পারি পি থেকে কিউ যেটা, এটা হচ্ছে আমাদের ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কাজ করা ভেক্টর, যেটাকে আমরা AY হিসেবে নাম দিয়েছি এবং এটাকে আমাদের ছবিতে A2 দিয়ে চিহ্নিত করা হয়েছে। তাহলে আলটিমেটলি আমি এখানে এই ভেক্টরটার যেই টোটাল কনসেপ্টটা পাবো সেটা হচ্ছে A1 মানে হচ্ছে আমি দেখেছি অলরেডি AX প্লাস হচ্ছে AZ এবং A2 যেটা, দ্যাট মিনস এখানে আমাদের যে A2টা ছিল এটা কিন্তু আলটিমেটলি AY হিসেবে কাজ করবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর আমাদের যেই ভেক্টরের অংশগুলো ছিল AX, AY, AZ, এদের ভেক্টর যোগফল হিসেবে কিন্তু আমরা মেইন যে ভেক্টরটা ছিল A, এটাকে মানে কি বলবো যে ডিফাইন করতে পারি। এখন এখানে কথা হচ্ছে আমরা এই টোটালটা কিন্তু দেখেছি ভেক্টর যোগের ক্ষেত্রে। দ্যাট মিনস এখানে আমরা যে যোগটা করতে পেরেছি এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগ বা ভেক্টর এডিশন। এটা কিন্তু সাধারণ বীজগণিতের যোগ না, এটা টোটালি ভেক্টরের যোগ। এখন দেখো AX, AY, AZ এদের কিন্তু আলাদা আলাদা আবার কি আছে, মান আছে এবং দিক আছে। কেননা AX যদি একটা ভেক্টর হয়ে থাকে তার অবশ্যই মান এবং দিক থাকবে। AX এর মান হিসেবে আমরা ধরতে পারি AX-কে এবং দিক হিসেবে ধরতে পারি আই ক্যাপকে, কেননা আই ক্যাপ হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ বরাবর দূরত্ব মানে ডিরেকশন বা দিককে নির্দেশ করে। আমি যদি AY ভেক্টরটাকে দেখি, ওরও মান আছে, মান হচ্ছে আমাদের সাধারণত AY এবং এটা আমরা
খুব সম্ভবত প্রথম ছবিতে দেখেছিলাম, বাট ছোট হাতের ছিল। তো তুমি এটাকে বড় হাতের AY ধরতে পারো, তারপর হচ্ছে এটাকে তুমি বড় হাতের AZ ধরতে পারো, এবং এখানে এটাকে বড় হাতের AX ধরতে পারো। তো এগুলো কিন্তু ছিল আমাদের XYZ অক্ষ বরাবর ওই ভেক্টরের অংশগুলোর মান। তার মানে আমাদের এখানে মানটা হচ্ছে AY, দিকটা হচ্ছে পজিটিভ মানে Y অক্ষ বরাবর, দ্যাট মিনস জে ক্যাপ আর কি। আর আমি যদি এজের ভেক্টরটাকে বের করতে চাই, এটারও দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে মান, সেটা হচ্ছে এজেড, এবং একটা হচ্ছে দিক, সেটা হচ্ছে একক ভেক্টর। তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে ক্যাপ, এবং এটাই হচ্ছে জেড অক্ষ বরাবর আমাদের ডিরেকশনকে বা দিককে নির্দেশ করে। তাই যদি হয় তাহলে আমরা এখানে 1 নং সমীকরণ দিতে পারি। তাহলে আমরা এই 1 নং সমীকরণ থেকে একটা দারুণ জিনিস পাবো। কি পাবো? আমরা এখানে এই ভেক্টরটা যে পাচ্ছি, এটাকে আমরা সরাসরি এখানে লিখতে পারবো এইভাবে, AX অফ আই ক্যাপ প্লাস হচ্ছে AY অফ জে ক্যাপ প্লাস হচ্ছে AZ অফ কে ক্যাপ। এভাবে আমরা এটাকে লিখতে পারবো। তো এটা আমরা দ্বিতীয় ছবি অনুসারে লিখতে পারি, অথবা তুমি যদি এটাকে প্রথম ছবির সাথে তুলনা করো, তাহলে প্রথম ছবি অনুসারে আমাদের ত্রিমাত্রিক ভেক্টরটা ছিল ছোটো হাতের A, এবং AX এর বদলে আমরা চাইলে ছোটো হাতের AX লিখতে পারি, তারপর ছোটো হাতের AY লিখতে পারি, তারপর ছোটো হাতের AZ লিখতে পারি। তো দুইটা আসলে একই সিস্টেম, জাস্ট এখানে ছবি দুটো ভিন্নতা ছিল বলে আমি এইভাবে দেখিয়েছি। এখন দেখো, তোমাদের আরেকটা বিষয় কনফিউশন আসতে পারে, সেটার জন্য আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় ছবিটার দিকে যদি তাকাও, তাহলে এখানে তোমরা হয়তো বলতে পারো যে আমরা ও থেকে পি পরিমাণ যে ভেক্টরটা বের করেছি সেটা আসলে এমন কেন হলো। তো সেটা কেন হলো, কারণ তুমি দেখতে পাচ্ছ ভেক্টরগুলোকে কিন্তু এক্সচেঞ্জ করা যায়। দ্যাট মিনস আমাদের এখানে এজেড যেই বরাবর কাজ করেছে, সেমভাবে এজেডটাকে আমি ইচ্ছে করলে এখানে রিপ্লেস করতে পারি। তার মানে এই বরাবরও কিন্তু আমাদের এজেড ভেক্টরটা কাজ করবে। তো এখানে যেহেতু এজেড ভেক্টরটা কাজ করছে, আর আমরা জানি প্রত্যেকটা অক্ষ একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে, তার মানে AX এবং AZ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা ছিল, দ্যাট মিনস এই জায়গাটাতে যে অ্যাঙ্গেলটা ছিল, এটাও কিন্তু 90 ডিগ্রি বরাবরই কাজ করবে। তো যদিও দেখলে বোঝা যায় না 90 ডিগ্রি, বাট তোমাকে মনে রাখতে হবে এতটুকু অংশ কিন্তু 90 ডিগ্রি বরাবর কাজ করে। আর এখানে যেহেতু একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আমি তোমাকে হাইলাইটেড দিয়ে দেখিয়েছিলাম যে ত্রিভুজটা ছিল ইয়েলো কালারের, আমি আবারও এঁকে দিচ্ছি। তো এই জায়গাটা যে ত্রিভুজটা তৈরি হয়েছিল, আমরা করেছিলাম কি, এই ত্রিভুজের মধ্যে জাস্ট ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম। এই জন্য সেখান থেকে আমাদের OP অথবা A1 এর যে ভেক্টরটা আছে, সেই ভেক্টরটা আমরা পেয়েছি। তো এটা জাস্ট একটা এক্সট্রা পার্ট ছিল তোমাদেরকে বোঝানোর জন্য যে কেন আসলে এই ঘটনাটা ঘটেছে। আলটিমেটলি আমরা এখানে এজেডটাকে রিপ্লেস করে এই ঘটনাটা ঘটিয়েছি বা ত্রিভুজটা বানিয়েছি, কেননা আমরা জানি ভেক্টরগুলোকে চাইলেই রিপ্লেস করা যায়। তো এই অংশ থেকে কিন্তু আমরা এই উপরের A1 এর পার্টটা পেয়েছি, অর্থাৎ O থেকে P হচ্ছে আমাদের A1 ভেক্টর, আর এখানে A1 ভেক্টর মানে হচ্ছে কি ওই দুটো ভেক্টরের যোগফল, একটা হচ্ছে আমাদের A থেকে X, আর একটা হচ্ছে আমাদের A থেকে Z ভেক্টর। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টরের মান এবং দিক এবং একক ভেক্টর নিয়ে দেখব। তো আমরা এখানে যে হিসাবটা করলাম, এই টোটালটাই কিন্তু হচ্ছে ভেক্টরকে কাজে লাগিয়ে বা ভেক্টরের ত্রিভুজ সূত্র বা যোগের সূত্র কাজে লাগিয়ে বের করা হয়েছে। তো এখান থেকে যে সূত্রটা বা কনসেপ্টটা আমরা মনে রাখবো, ত্রিমাত্রিক ভেক্টরের প্রকাশটা হচ্ছে এটা, আমি দুইটা স্টার দিয়ে রাখলাম। দ্যাট মিনস এ ভেক্টর ইজ ইকুয়াল টু, মানে এ যদি হয় কোনো একটা ত্রিমাত্রিক ভেক্টর, তাহলে তার টোটাল মানে গঠনটা হবে AXI প্লাস AYZ প্লাস হচ্ছে AZK, যেখানে AX AY AZ এগুলো হচ্ছে আমাদের XYZ বরাবর ওই ভেক্টরের উপাংশের মান। তো আমরা এই টোটাল প্রমাণটা করেছিলাম ভেক্টরের সাপেক্ষে, দ্যাট মিনস ভেক্টরকে কাজে লাগিয়ে। এখন আমরা এই ভেক্টরের মান বের করবো, দ্যাট মিনস এই ভেক্টরটা যে বের হয়েছে ওর মান এবং দিক বের করব, বাট একটু অন্য কনসেপ্ট কাজে লাগিয়ে। দ্যাট মিনস আমরা নর্মাল বীজগণিতের কনসেপ্ট বা ত্রিকোণমিতির কনসেপ্টটা কাজে লাগিয়ে ইউজ করব। তাহলে দেখো, আমরা আগের মতোই দুটো ছবি দেখতে পাচ্ছি, বাট এখন আমরা একটা অন্যরকম হিসাব করব। দেখো, আমাদের এই যে এখানে একটা অ্যাঙ্গেল ছিল, এটা ছিল ধরো হচ্ছে আমাদের R পয়েন্ট। তো R পয়েন্টে আমরা যে অ্যাঙ্গেলটা পেয়েছি এটা কিন্তু ছিল 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা নিচে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস আমি যদি তোমাকে এখানে দেখাই নিচে, তাহলে এটা হচ্ছে আমাদের AZ বরাবর কাজ, মানে AZটা কাজ করবে এই বরাবর। তো এই জায়গাটাতে আমরা কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছি। তো এখানে যদি আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল পাই, তাহলে আমাদের নিচের টোটাল ত্রিভুজটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তো আমি এই সমকোণী ত্রিভুজটাকে হাইলাইটার দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের এই ত্রিভুজটা আছে, এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ ছিল। আমরা এখন ভেক্টরের মারপেজ সব ভুলে যাব, আমরা এখন শুধুমাত্র মান নিয়ে কাজ করব। মান নিয়ে কাজ করব মানে হচ্ছে কি, এখানে আমরা 3টা বাহু পাচ্ছি সমকোণী ত্রিভুজের। একটা বাহু হচ্ছে অতিভুজ, একটা বাহু হচ্ছে ভূমি, আর একটা বাহু হচ্ছে লম্ব।
তো আমাদের এখানে অতিভুজ হিসেবে কে কাজ করে? অবশ্যই ও থেকে পি কিন্তু অতিভুজ হিসেবে কাজ করবে। তো আমরা এখানে কিন্তু সরাসরি লিখতে পারি ও থেকে পি এটার স্কয়ার ইজ ইকুয়াল টু বাকি দুইটা বাহুর স্কয়ার। একটা হচ্ছে আমাদের ও থেকে আর, যেটাকে আমি ভূমি ধরতে পারি, আরেকটা হচ্ছে আমাদের আর থেকে পি, যেটাকে আমি লম্ব ধরতে পারি। তো আমরা এখানে যে কাজটা করেছি, টোটাল জিনিসটা কিন্তু মান নিয়ে কাজ করেছি, কোনো ভেক্টরটা নিচ্ছি না। এখন দেখো এখান থেকে আমরা কি পাই, ওপি স্কয়ার। ওপিটাকে আমরা কি হিসেবে প্রকাশ করেছিলাম? ওপিটাকে আমরা a1 হিসেবে প্রকাশ করেছিলাম, মানে a1 ভেক্টর। তার মানে a1 ভেক্টরের মান যদি হয় a1, তার মানে a1-এর উপরে আমি সরাসরি বর্গ দিতে পারবো এখানে। ও থেকে আর যেটা, এটাকে আমরা প্রকাশ করেছিলাম ax ভেক্টর দিয়ে, বাট ax ভেক্টরের মানটা হচ্ছে কি শুধুমাত্র ax, তার মানে আমরা এখানে সরাসরি ax স্কয়ার দিতে পারবো। যেমন তোমাদেরকে দেখিয়েছি, ax যদি আমাদের একটা ভেক্টর হয়, ওই ভেক্টরটা হচ্ছে ওই ভেক্টরের মান ইন্টু ওই ভেক্টরের দিক, দ্যাট মিনস আই ক্যাপ। তার মানে আমরা এখানে শুধুমাত্র মান নিয়ে যেহেতু কাজ করছি, তাই শুধুমাত্র ax-টাকে নিয়েছি, এবং এক্ষেত্রে a1 যে ভেক্টরটা আছে এটারও কিন্তু মান আছে, দিক আছে। দ্যাট মিনস এটার মান হচ্ছে আমাদের a1, এবং এটার দিক হচ্ছে একই সাথে x অক্ষ বরাবর, দ্যাট মিনস আই ক্যাপ, প্লাস হচ্ছে y অক্ষ বরাবর, দ্যাট মিনস জে ক্যাপ। তো সেক্ষেত্রে আমরা a1 এই মানটা নিয়ে এখানে কাজ করছি, ভেক্টর নিয়ে কাজ করছি না। তো এটা মনে হয় যে হবে না, এটা হবে কে, যেহেতু জেড অক্ষ বরাবর কাজ করেছে। তো যাই হোক, এটা দেখার দরকার নেই। আর এখানে আর থেকে পি যেটা, সেটা হচ্ছে এজেড। তার মানে এজেডের মান হচ্ছে কি শুধু এজেড, তার মানে এজেড স্কয়ার আমরা এখানে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম ভেক্টরকে প্রকাশ করার জন্য। এখন আমি যদি আবার অন্য একটা ত্রিভুজ দেখি, দ্যাট মিনস ও পি কিউ, দ্যাট মিনস ত্রিভুজ যদি ও পি কিউ দেখি, তাহলে এই ত্রিভুজের মধ্যেও কিন্তু তুমি অ্যাঙ্গেল পিটাকে 90 ডিগ্রি দেখতে পাবা। তার মানে আমরা আগের স্লাইডে যে গ্রিন কালারের ত্রিভুজটা এঁকেছিলাম, সেটাও একটা সমকোণী ত্রিভুজ। আমি তোমাকে আবার দেখাচ্ছি, যদি আমি এখানে গ্রিন না এঁকে নীল কালারের ত্রিভুজটা আঁকি, তাহলে দেখতে পাচ্ছ এই ওপি কিউ টোটাল ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কাজ করবে। আমি জাস্ট এঁকে দিই, তাহলে বুঝতে পারবে। তখন আমরা যে ত্রিভুজ নিয়ে কাজ করব সেটা হচ্ছে ওপি কিউ ত্রিভুজ, যেখানে কোণ পি হচ্ছে কি এক সমকোণ বা 90 ডিগ্রি। এবং এখানে আমরা ভেক্টর নিয়ে কোনো কাজ করব না, আমরা মান নিয়ে কাজ করব। দ্যাট মিনস ত্রিভুজের বাহুগুলো নিয়ে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই ত্রিভুজের মধ্যে আমি যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমি পাবো ও থেকে কিউ যেটা, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু ও থেকে পি যেটা, এটা হচ্ছে ভূমির স্কয়ার, প্লাস পি থেকে কিউ যেটা, সেটা হচ্ছে লম্বের স্কয়ার। তাহলে দেখো ও থেকে কিউ এটা আসলে কি ছিল? এ ভেক্টর ছিল, বাট আমরা তো এখন মানে ভেক্টর নিয়ে কাজ করব না, আমরা মান নিয়ে কাজ করব। তার মানে এ ভেক্টরের জন্য তার মানটা ছিল কি শুধুমাত্র এ, তাই এখানে আমরা এ স্কয়ার দিতে পারি। ও থেকে পি যেটা, সেটা ছিল কি a1 স্কয়ার, তাই না? তার মানে ও থেকে পি স্কয়ার মানে হচ্ছে a1 স্কয়ার, প্লাস পি থেকে যে কিউ ছিল সেটা কি ছিল, সেটা হচ্ছে a2 ভেক্টর এর মান। তার মানে আমরা এখানে a2 স্কয়ার দিব। তাহলে a2 যেটা ভেক্টর ছিল, ওর মান এটা হচ্ছে কি a2। তার মানে a2 ভেক্টরের মান হচ্ছে আমাদের এখানে a2। আর a2 আসলে কি হিসেবে কাজ করে খেয়াল করে দেখো, a2টা আসলে আর কেউই না, সে হচ্ছে আমাদের ay হিসেবে কাজ করে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি a2 এমন একটা ভেক্টর, সেটা আসলে y অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কাজ করে। তার মানে ay ভেক্টর মানে যা, a2 ভেক্টর মানেও কি তা। আবার ay যে ভেক্টরটা আছে, ওর মানটা কেমন ছিল? অবশ্যই ay ইন্টু জে ক্যাপ এরকম ছিল, তাই না? তার মানে আমরা এখানে a2 এর বদলে যে মানটা বসাবো সেটা অবশ্যই ay হবে। তাহলে পরের লাইনে তোমাদেরকে দেখাই, আমরা এখানে a স্কয়ার বের করছি। a1 যেটা ছিল a1 স্কয়ার, সেটা কিন্তু আমরা অলরেডি বের করেছি, ax স্কয়ার প্লাস az স্কয়ার। তাহলে আমি এখানে ax স্কয়ার প্লাস হচ্ছে az স্কয়ার বসিয়ে দিলাম, প্লাস আমরা a2 পেয়েছি। a2 কত ছিল? অবশ্যই ay এর মান ছিল, তার মানে ay স্কয়ার বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি আমি যদি এই ভেক্টরটার মান বের করতে চাই, তাহলে উভয় পক্ষ রুট ওভার করতে হবে, বর্গমূল করতে হবে। আর বর্গমূল করলে আমরা এই পাশে পাবো ax স্কয়ার প্লাস হচ্ছে ay স্কয়ার প্লাস az স্কয়ার। তাহলে আলটিমেটলি আমরা যে লাইনটা পেলাম, এই লাইনটা হচ্ছে আমাদের এই ত্রিমাত্রিক ভেক্টর, দ্যাট মিনস এই ভেক্টরের মান। তাহলে এটা হচ্ছে আমাদের মান পেলাম। তো এখন মান পাওয়ার পর আমাদের আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে এ ভেক্টরটা ছিল ত্রিমাত্রিক ভেক্টর, এই এ ভেক্টরের সমান্তরালে বা এ ভেক্টর বরাবর আমাদের একটা একক ভেক্টর বের করতে হবে। তার মানে আমাদের টার্গেট হচ্ছে এখন এ ভেক্টরের দিক বরাবর বা এ ভেক্টরের সমান্তরাল বরাবর বা এই ভেক্টর বরাবর সরাসরি আমরা ইউনিট ভেক্টর বের করব। আর আমরা জানি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে ভেক্টরের মান 1 সেটা একক ভেক্টর। বাট আমি এখানে ধরে নিলাম আমাদের এই ভেক্টর বরাবর একক ভেক্টরটা হচ্ছে, ধরো কি ধরবো, আমি এখানে এ ক্যাপ ধরতে পারি, ছোটোখাটো করে এই ক্যাপটা ধরলাম। তাহলে একক ভেক্টরের একটা সূত্র আছে, একক ভেক্টর মানে হচ্ছে তুমি যে ভেক্টরটার একক ভেক্টর বের করবে, সেই ভেক্টরটাকে উপরে বসাবে আর নিচে বসাবে ওই ভেক্টরটার মান। তার মানে নিচে বসবে আমাদের
ওই ভেক্টরের মান a, অথবা এটাকে তুমি মডুলাস a ভেক্টর হিসেবে দিতে পারো। তাহলে উপরে যদি ওই ভেক্টরটা আমি লিখি, তাহলে ওই ভেক্টরটা চেহারা কেমন ছিল? ওই ভেক্টরটা চেহারা ছিল অনেকটা ax অফ i, আমরা আগে স্লাইডে দেখেছিলাম। তারপর হচ্ছে ay অফ j, তারপরে এখানে হবে az অফ k। তাহলে যে কোনো ত্রিমাত্রিক ভেক্টরের চেহারাটি হচ্ছে কি এরকম। আর নিচে আমরা তার মান দ্বারা তাকে ভাগ করে দেব। তো এই ভেক্টরের মান কি ছিল? রুট ওভার ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার প্লাস হচ্ছে az স্কোয়ার, এবং এই টোটালটা রুট ওভারের মধ্যে ছিল, তাই আমি এখানে হাফ করে দিলাম পাওয়ার হিসেবে। তো এটাই হচ্ছে কি আমাদের এই ভেক্টরের সমান্তরালে অথবা এ ভেক্টরের দিকের সাথে অথবা ও কিউ ভেক্টর বরাবর একক ভেক্টরের অবস্থা, মানে একক ভেক্টরের চেহারা। তো এটাই হচ্ছে আমাদের একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এবং ইউনিট ভেক্টর দ্বারা সবসময় কোনো একটা ভেক্টরের ডিরেকশন বা দিককে বোঝানো হয়। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু জানলাম। আমরা দুটো সূত্র জানলাম, একটা হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টরের মানের সূত্র, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টরের দিক বরাবর একক ভেক্টরের সূত্র। এবং ত্রিমাত্রিক ভেক্টরের দিক মানে হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টরের সমান্তরালে থাকা সমস্ত একক ভেক্টরের সূত্র হচ্ছে এটা। এখন যেটা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পার্ট, ত্রিমাত্রিক ভেক্টরের যোজন বিয়োজন বা যোগফল বিয়োগফল দেখব। তার এই ক্ষেত্রে দুইটা ত্রিমাত্রিক ভেক্টর ধরলাম, একটা হচ্ছে ধরো এ ভেক্টর, আরেকটা হচ্ছে ধরো বড় হাতের বি ভেক্টর। তো আমি একটু ঠিক করে দিই, এটা মুছে দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের বড় হাতের বি ভেক্টর, আর এটাও আমি মুছে দিচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের বড় হাতের এ ভেক্টর। এবং আমাদের এই ভেক্টর আর বি ভেক্টর বরাবর কিন্তু কয়েকটা অংশ কাজ করে এক্স ওয়াই জেড বরাবর। তো আমাদের এখানে যে অংশগুলো আছে এগুলোকে আমি একটু মুছে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এটা হচ্ছে ধরো এ এক্স, এই অংশটা আমি ধরে নিলাম হচ্ছে এ ওয়াই, এবং উপরের দিকে যে অংশটা কাজ করছে আমি এটাকে ধরে নিলাম হচ্ছে এ জেড। আবার বি বরাবরও আমাদের বি ভেক্টর বরাবর এখানে কিছু অংশ কাজ করবে, এটা হচ্ছে আমাদের ধরো বি এক্স মানে বি জেড অংশ, আর এটা হচ্ছে আমাদের ধরো বি ওয়াই অংশ, আর এটা হচ্ছে আমাদের ধরো বি এক্স অংশ। তো এখন আমরা ঝটপট সূত্র লিখে ফেলি, দুইটা দ্বিমাত্রিক ভেক্টরের সূত্র। একটা হচ্ছে তুমি যদি এই ভেক্টরের দিকে তাকাও, ও যেহেতু এক্স ওয়াই জেড বরাবর উপাংশ কাজ করে বা অংশ আছে, তার মানে এক্স বরাবর এ এক্স ওর সাথে আই হবে, তারপর ওয়াই বরাবর হচ্ছে এ ওয়াই ওর সাথে জি হবে, আর জেড বরাবর হচ্ছে এ জেড ওর সাথে কে হবে। তারপর হচ্ছে আমাদের এখানে বি ভেক্টরটা রয়েছে, বি ভেক্টরটার ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে বি এক্স অফ আই প্লাস হচ্ছে বি ওয়াই অফ জে প্লাস বি জেড অফ কে। তো এইভাবে কিন্তু আমরা এ আর বি ভেক্টরটাকে প্রকাশ করেছিলাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন খুবই সহজ জিনিস যে তুমি যদি এই দুটো ভেক্টরকে একে অপরের থেকে বিয়োগ করতে চাও তাহলে কি করতে হবে? সিম্পলি আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি এই ভেক্টর থেকে বি ভেক্টরটা যোগ করবা, মানে এই ভেক্টরের সাথে বি ভেক্টরটা যোগ করবা। যোগ করা মানে আমাদের এখানে যেই উপাংশগুলো আছে তাদেরকে যোগ করা। যেমন আমি দেখতে পাচ্ছি এই ভেক্টরের এক্স বরাবর উপাংশ হচ্ছে বি এক্স মানে এ এক্স, আর বি ভেক্টরের এক্স বরাবর উপাংশ হচ্ছে বি এক্স। তো তোমাকে যেটা করতে হবে এ এক্স আর বি এক্স যোগ করতে হবে, আর বাইরে যে আইটা আছে এক্সট্রা এটাকে কমন রাখতে হবে। তাহলে আমি বলতে পারি আইটা এখানে কমন থাকবে, জাস্ট এখানে এ এক্স প্লাস বি এক্স যোগ হয়ে যাবে। একইভাবে বাকি জিনিসও বলতে পারি যে এটা বাইরে কমন থাকবে, আর এখানে হবে হচ্ছে এ ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস এখানে জেডটা মানে কেটা এটাও বাইরে কমন থাকবে, আর এখানে হবে হচ্ছে এ জেড প্লাস হচ্ছে বি জেড। তাহলে এই যে টোটাল সিস্টেমটা দেখলাম এটা আসলে দুইটা দ্বিমাত্রিক ভেক্টরের যোগফল হিসেবে নির্দেশ করে। এখন এই দ্বিমাত্রিক ভেক্টরের যোগফল তো আমরা বের করেছি যেটা একটা ভেক্টর হিসেবে কাজ করছে, বাট এই ভেক্টরটার মান যদি আমি বের করতে চাই বা যোগফলের মান যদি বের করতে চাই তাহলে সেটা অবশ্যই কী হবে? এ এবং বি ভেক্টরের যোগের মডুলাস হবে, কেননা মডুলাস দ্বারা হচ্ছে মানকে বোঝায়। এবং তুমি যদি এই মানটা বের করতে চাও সিম্পলি তোমাকে ওই মানের সূত্রটা ইউজ করতে হবে। দ্যাট মিনস তোমার এক্স অক্ষ বরাবর যে অংশ আছে তার বর্গ প্লাস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে অংশ আছে তার বর্গ প্লাস হচ্ছে জেড অক্ষ বরাবর তার অংশ আছে ওর বর্গ, তারপর সবগুলোকে বর্গমূল করে দেওয়া। তাহলে দেখো এটা কীভাবে করতে হয়। আমাদের এখানে আছে হচ্ছে এক্স অক্ষ বরাবর এ এক্স প্লাস বি এক্স এই অংশটা, তাহলে এটাকে আমি বর্গ করব, প্লাস ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে এ ওয়াই বি ওয়াই অংশটা, তার মানে আমি এটাকেও বর্গ করে দিব সরাসরি, প্লাস হচ্ছে জেড অক্ষ বরাবর আমাদের আছে এ জেড এবং বি জেড। তো এখানে আমি দেখতে পাচ্ছি এ জেড এবং বি জেড অংশটা আছে জেড অক্ষ বরাবর, তো এটাকে আমরা যোগ করে বর্গ করে দিব। তো এটাই হচ্ছে আমাদের মান বের করার সিস্টেম, এবং এই টোটালটা কিন্তু রুট ওভারের মধ্যে থাকবে, তাই আমি টোটালটার পাওয়ার দিয়ে দিব 1/2। তাহলে এটা হচ্ছে দুইটা ত্রিমাত্রিক ভেক্টরের যোগফলের মান। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই যে যোগফলটা আমরা বের করেছি এই ত্রিমাত্রিক ভেক্টরের
যে দুইটা ভেক্টর বের করেছি এদের যোগফল বরাবর যদি একক ভেক্টর বের করতে বলে তাহলে কিভাবে করব। তো যোগফল হচ্ছে a প্লাস বি। তো যোগফল বরাবর আমি যদি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বের করতে চাই, আমরা জানি ইউনিট ভেক্টর মানে হচ্ছে কি, উপরে বসবে হচ্ছে সরাসরি ভেক্টরটা, নিচে বসবে ওই ভেক্টরের মান। তাহলে উপরে আমাদের সরাসরি বসবে হচ্ছে a প্লাস বি, এই যোগফলের ভেক্টরটা। তাহলে আমরা এখানে বের করছি কি, যে দুটো ভেক্টর যোগ হওয়ার পর তাদের যে লব্ধিটা হয় সেই লব্ধি বরাবর বা যোগফলের সাথে একই সমান্তরালে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বের করছি এখানে। আর নিচে হবে কি, আমাদের সেই যোগফলের মান, দ্যাট মিন্স এ প্লাস হচ্ছে বি এর মডুলাস। এখন তোমরা ছেলে এখানে এ প্লাস বি এই ভেক্টরটা অথবা এ প্লাস বি এর মডুলাসটা যে কোনো মানে দুইটাকে আর কি ইউজ করতে পারো। ইউজ করে তুমি এ প্লাস বি অর্থাৎ দুইটা ভেক্টরের যোগফলের সাপেক্ষে সমান্তরালে বা একই দিকে একক ভেক্টর বের করতে পারো। তারপরে কাজটা খুবই ইন্টারেস্টিং। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এ ভেক্টরের সাথে বি ভেক্টরটাকে বিয়োগ করে দেব। তাহলে এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে বিয়োগ করার মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমাদের এখানে আগের মতো আই ক্যাপটা কমন থাকবে, বাট এখন এ এক্স থেকে আমরা বি এক্সটাকে বিয়োগ দিয়ে দেবো। প্লাস এখানে জি ক্যাপটা কমন থাকবে, তারপর হচ্ছে এ ওয়াই থেকে বি ওয়াইটা আমি বিয়োগ দিয়ে দেবো। আর এখানে আমাদের কে ক্যাপটা কমন থাকবে, আর এটা হচ্ছে এ জেড থেকে বি জেডটা বিয়োগ যাবে। তো এইভাবে আসলে আমাদের a মাইনাস বি এই ভেক্টরটা বের করা হয়। আগের মতো করি, তুমি এই ভেক্টরটার মান বের করবে। তার মানে মান বের করার সিস্টেম হচ্ছে কি, মডুলাস a মাইনাস বি করতে হবে, এবং ওর মানটা হচ্ছে কি, অবশ্যই আমাদের a এর উপাংশ থেকে বি এর উপাংশগুলোর বিয়োগফলের বর্গের যোগফলের ঘনমূল। মানে একটু জটিল হয়ে গেছে, দ্যাট মিনস এখানে হবে হচ্ছে এ এক্স মাইনাস হচ্ছে বি এক্স এবং এটার বর্গ, যেহেতু আমরা মান বের করছি এখন, প্লাস হচ্ছে আমাদের এ ওয়াই মাইনাস বিওয়াই এটারও বর্গ, প্লাস হচ্ছে এ জেড মাইনাস বি জেড এটারও কি বর্গ। এবং মান বের করার ক্ষেত্রে আমরা কি করি, একটা থেকে আরেকটা বিয়োগ করে সবগুলো যোগ করার পর টোটালটাকে রুট ওভার করে দিই। তার মানে এখানে টোটালটাও কিন্তু রুট ওভার হিসেবে কাজ করবে বা পাওয়ারের মানটা হাফ হিসেবে কাজ করবে। তো এটা হচ্ছে মান। তাহলে আমরা যদি এ মাইনাস বি এর দিকের সাথে একক ভেক্টর বের করি, আমি জাস্ট এই ওয়ার্ডটা লিখি, এ মাইনাস বি যে ভেক্টরটা পাওয়া গেছে এদেরকে বিয়োগ করলে কিন্তু নতুন একটা মানে ভেক্টর পাওয়া যাবে। তাহলে দুটো ভেক্টর এসে যোগ করলেও ভেক্টর পাওয়া যায়, বিয়োগ করলেও ভেক্টর পাওয়া যায়। তাহলে এ মাইনাস বি যখন আমরা করব তখন অবশ্যই এ মাইনাস বি এর সাথে অথবা একই সমান্তরালে একক ভেক্টর কাজ করবে। তাহলে এ মাইনাস বি এর সাপেক্ষে একই দিক বরাবর একটা ইউনিট ভেক্টর কাজ করবে বা একক ভেক্টর কাজ করবে, এবং ওই ইউনিট ভেক্টর বা একক ভেক্টরটাকে আমরা এখন বের করব। কিভাবে বের করব, খুবই সোজা। আমাদের একক ভেক্টরটা হচ্ছে উপরে বসবে হচ্ছে সরাসরি ওই ভেক্টরটা, তাহলে উপরে আমাদের বসবে কে কে, এ মাইনাস বি সরাসরি এই ভেক্টরটা, আর নিচে বসবে ওই ভেক্টরের মান, দ্যাট মিনস এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডুলাস বা মান বসবে। তাহলে এটা হচ্ছে আমাদের আরও একটা সূত্র। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস করব, যেটা তোমরা অনেকেই হয়তো জানো না, সেটা হচ্ছে ত্রিমাত্রিক ভেক্টরের উপাংশ বের করার সিস্টেমটা। তো তোমরা সাধারণত বইতে যে উপাংশ সিস্টেমটা পড়ে এসেছো, আমি সেখান থেকে একটা ভিন্ন সিস্টেম তোমাদেরকে দেখাবো। তো সিস্টেমটা হচ্ছে কীরকম, আমরা দুইটা ওয়েতে উপাংশ বের করব। প্রথম যে ওয়েটা সেটা একটু বলে রাখি। দেখো, আমাদের প্রথম ওয়েটা হচ্ছে এই ছবিটার মধ্যে তাকাও, এখানে আমরা একটা ত্রিমাত্রিক ভেক্টর দেখতে পাচ্ছি, 3D ভেক্টর, যেটা হচ্ছে ছোটো হাতের এ। তো এটাকে তুমি ছোটো হাতের এ অথবা বড় হাতের এ যা খুশি ধরতে পারো। আমি ধরে নিলাম এখানে কিউ পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে আগের মতোই এক্স কমা ওয়াই কমা জেড। এখন আমাদের এই ত্রিমাত্রিক ভেক্টরটা যেটা আছে, দ্যাট মিনস আমরা এটাকে মূলবিন্দু ধরি, ও থেকে শুরু করে কিউ পর্যন্ত, এটা কিন্তু ইচ্ছা করলে তিনটা অক্ষের সাথে কী তৈরি করতে পারে, কোণ তৈরি করতে পারে। কারণ আমরা জানি ত্রিমাত্রিক ভেক্টরে কিন্তু তিনটা অক্ষ বরাবর উপাংশ থাকে বা কম্পোনেন্ট থাকে। এখন আমি ধরে নিলাম আমাদের এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে একটা কোণ তৈরি করেছে, যেটা হচ্ছে আলফা কোণ। আমি জাস্ট তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি ভিন্ন ভিন্ন কালারে। তো এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে আমাদের একটা কোণ তৈরি করেছে, সেটা হচ্ছে আলফা। কারণ আমরা কম্পোনেন্ট বা উপাংশ বের করি কিন্তু এই কোণের মাধ্যমে, তাই না? তো আমরা ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর আমাদের এই ভেক্টরটা একটা কোণ তৈরি করেছে, সেটা হচ্ছে বিটা। এবং আমি ধরে নিলাম জেড অক্ষ বরাবর আমাদের এই ভেক্টরটা একটা কোণ তৈরি করেছে, সেটা হচ্ছে গামা। তাহলে তো হয়েই গেল, যেহেতু আমরা কোণও জানি এবং টোটাল ভেক্টরের মানও জানি, যেটা হচ্ছে আমাদের ছোটো হাতের এ, তাহলে আমি বলতে পারি এই ভেক্টরের এক্স ওয়াই জেড বরাবর উপাংশের মানগুলো কেমন হবে। উপাংশ মানে কি, মান হিসেবে কাজ করবে। তার মানে তুমি এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটাকে লিখতে পারো এ এক্স, তারপর এই ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশকে লিখতে পারো এ ওয়াই, এবং এই ভেক্টরের জেড অ্যাক্সিস বরাবর উপাংশকে লিখতে পারো এ জেড।
তাহলে এ এক্সের যে মানটা হবে সেটা হচ্ছে কি ভেক্টরের আসল মান, দ্যাট মিনস এ হচ্ছে আমাদের এই ভেক্টরের মান, এবং আমরা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করেছি সেই কোণের কোসাইন, তার মানে এখানে কস আলফা বসবে। এটা হচ্ছে আমাদের এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশের মান। তাহলে এই ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানটা কী হবে? অবশ্যই প্রথমে ভেক্টরের মান, তারপর হচ্ছে ওয়াই অক্ষের যে কোণটা ছিল দ্যাট মিনস বিটা, তার কোসাইন হবে এখানে। তার মানে এ ইন্টু কস বিটা, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশের মান, এবং জেড অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশের যে মানটা হবে সেটা হচ্ছে এ, তারপর হচ্ছে কস, তারপর হচ্ছে গামা। তাহলে এই যে আমরা এখানে তিনটা জিনিস করেছি, এটা কিন্তু খুবই ইজিয়েস্ট একটা ওয়ে বা খুব সহজ একটা ওয়ে উপাংশ বের করার জন্য, এবং তোমরা কিন্তু মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে জানো। এবং এই জিনিসগুলো থেকে আমরা কিন্তু চাইলে আলফা বিটা গামার মানও বের করতে পারি, যেটাকে হচ্ছে আমরা দিক কোসাইন সম্পর্কে বলে থাকি, যেটা আমরা একটা সময় পড়বো, সমস্যা নেই। তো এখান থেকে আমি চাইলে কিন্তু আলফার মানটা বের করতে পারি। তাহলে আলফার মানটা কী হবে? আলফার মানটা হবে হচ্ছে আমাদের কস ইনভার্স এ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এ। এখান থেকে আমরা চাইলে বিটার মানটা বের করতে পারি, সেটা হচ্ছে কস ইনভার্স, উপরে হবে হচ্ছে এ ওয়াই ডিভাইডেড বাই এ। আর এখানে আমি চাইলে গামার মানটাও বের করতে পারি, যেটা হচ্ছে কস ইনভার্স এ সেট ডিভাইডেড বাই এ। তাহলে দেখো তো আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মান কাজ করে, দিক কাজ করে না। তার মানে এ এক্স হচ্ছে কি এক্স অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশের মান, এ ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশের মান, এবং এ জেড হচ্ছে জেড অক্ষ বরাবর আমাদের এই ভেক্টরের উপাংশের মান। আর আমরা যদি চাই আলফা বিটা গামা বের করতে, সেটাও কিন্তু আমরা এখানে করতে পারি। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা অন্যভাবে কিন্তু উপাংশ বের করতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। আমরা এখন একটু কঠিন ওয়ে দেখব। কঠিন ওয়েটা কেন বললাম? কারণ আমরা এখানে একটা ভেক্টর দেখতে পাচ্ছি এ, এখন আমরা এটাকে বড় হাতের ভেক্টর ধরি, আর এখানে স্থানাঙ্কটা আমরা আগের মতোই এক্স ওয়াই জেড ধরি, কিউ বিন্দুর স্থানাঙ্ক, আর ও হচ্ছে আমাদের এখানে মূলবিন্দু। তো এখানে দেখো আমরা এই ছবিটা কেন দিয়েছি, তোমাদেরকে একটা প্লেন দেখাচ্ছে, ওয়াই জেড প্লেন, এবং এই ওয়াই জেড প্লেনের উপর একটা ভেক্টর কাজ করে এ ওয়ান। আবার এখানে আরেকটা প্লেন দেখতে পাচ্ছ তুমি, প্লেন না মানে আরেকটা ভেক্টর দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এ টু, এবং এটা কিন্তু পি কিউ বরাবর কাজ করে। তো আমি একটু সহজ করে দিই, আমাদের এখানে জাস্ট আমরা দুইটা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব, আগের মতো তিনটা অ্যাঙ্গেল নিব না। আমরা কোন দুইটা অ্যাঙ্গেল নিব আমি একটু দেখিয়ে দিই অন্য কালারে। আমি প্রথমে এই কালারটা নিচ্ছি। আমরা একটা অ্যাঙ্গেল বা একটা কোণ যেটা সেটা নিব আমাদের যে পিওর ভেক্টরটা ছিল, দ্যাট মিনস এই ভেক্টর অথবা ও কিউ যে ভেক্টরটা ছিল, দ্যাট মিনস এখানে ও থেকে কিউ যে ভেক্টরটা, এটা আসলে এই ভেক্টর হিসেবে কাজ করে। তো এই ভেক্টরটাও কিন্তু আমাদের ত্রিমাত্রিক ভেক্টর। তো আমি ধরে নিলাম আমাদের এই ভেক্টরটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করে আমাদের এখানে থাকা এ ওয়ান ভেক্টরের সাপেক্ষে বা পি কিউ মানে ও পি এই ভেক্টরটার সাপেক্ষে, এবং এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম হচ্ছে থিতা ওয়ান, কথার কথা। তো আমি যদি এটাকে থিতা ওয়ান ধরি, তারপরে আমি আরেকটা বিষয় ধরতে পারি, সেটা হচ্ছে সরাসরি এক্স অক্ষের সাপেক্ষে আমাদের এই ওপি ভেক্টরটা একটা অ্যাঙ্গেল তৈরি করে, এবং এটাকে আমি থিতা টু ধরে নিতে পারি। আমি জাস্ট এই দুটো অ্যাঙ্গেলকে কাজে লাগিয়ে এখন এই ছবি থেকে উপাংশ বের করব। তাহলে দুটো অ্যাঙ্গেল আমি একটু হাইলাইটেড দিয়ে মার্ক করে দিই। আমাদের একটা অ্যাঙ্গেল হচ্ছে থিতা ওয়ান, যেটা কাজ করবে আমাদের আসল যে ভেক্টরটা ছিল ওর সাপেক্ষে ওপি ভেক্টরের মাধ্যমে, এবং আরেকটা ভেক্টর যেটা ছিল থিতা টু, সেটা কাজ করবে হচ্ছে এই নিচের দিকে, দ্যাট মিনস এক্স অক্ষের সাপেক্ষে আমাদের ওপি যে ভেক্টরটা ছিল তার মধ্যবর্তী অ্যাঙ্গেল হিসেবে সেটা কাজ করবে। তো আমি মোটামুটি এই দুইটাকে মার্ক করে দিলাম। এখন দেখো মেইন কাহিনীটা কী ঘটে, এটাকে আমি একটু ঠিক মতো এঁকে দিচ্ছি। ওকে, তো আমরা মোটামুটি এই দুইটা অ্যাঙ্গেল পেলাম। এখন খেয়াল করে দেখো তো, আমি এই দুটো অ্যাঙ্গেলকে কাজে লাগিয়ে চাইলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর উপাংশ বের করতে পারি। কিভাবে? প্রথম কথা হচ্ছে আমি যদি এক্স অক্ষ মানে জেড অক্ষ বরাবর, কথার কথা ধরো এটা হচ্ছে আমাদের জেড অক্ষ, নট এক্স অক্ষ, আসলে জেড অক্ষের সাথে আমাদের থিতা টু কোণ তৈরি করেছে ওপি। তো আমি একটু ভুল বলেছি, আমি এখানে এক্স অক্ষ বলে ফেলেছি, আসলে এটা জেড অক্ষ হবে। যাই হোক, তো আমি যদি চাই এই ভেক্টরটার একটা উপাংশ বের করতে জেড অক্ষ বরাবর, তাহলে আমাদের দুইটা প্রসেসে আগাতে হবে। প্রথম প্রসেসটা হচ্ছে কি, আমি প্রথমে এই ভেক্টরের একটা উপাংশ বের করতে পারি, সেটা হচ্ছে ওপি বরাবর। ভালো করে খেয়াল করো, ওপি হচ্ছে আমাদের এক্স জেড প্লেনের মধ্যে শুয়ে আছে, তার মানে ওপি ভেক্টর বরাবর এই ভেক্টরের একটা উপাংশ আমি পাবো, এবং এই উপাংশটার নাম আমি কী দিব, এ অফ জেড এক্স, যেহেতু জেড এক্স প্লেনের উপর আমাদের এই ভেক্টরটা শুয়ে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা উপাংশের মান। আবার এ অফ জেড এক্স সেটা কিন্তু ওপি বরাবর কাজ করবে, তাই না?
কারণ ওপি হচ্ছে আমাদের সেই ভেক্টরটা যেই বরাবর আমাদের এ অফ জেড এক্স এই উপাংশটা কাজ করবে। তাহলে আমি যদি এ অফ জেড এক্স এটাকে বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এ অফ জেড এক্সটা হবে কি, প্রথমে এই ভেক্টরের মান, তারপরে এই ভেক্টরটা আমাদের জেড এক্স প্লেনের সাথে যে কোণ তৈরি করেছে সেটা, এবং আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের কোণ তৈরি করেছে θ1, তার মানে কসের সাথে আমরা এখানে θ1কে গুণ করে দেব। তাহলে দেখো ওপি এই বরাবর আমাদের এই ভেক্টরের একটা উপাংশ হচ্ছে কি এ কস θ1। এখন আমাদের কিন্তু জেড অক্ষ বরাবর একটা উপাংশ বের করার কথা ছিল এ ভেক্টরের, বাট আমাদের এখানে জেড অক্ষটা কিন্তু আবার θ2 পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করেছে ওপি ভেক্টরের সাপেক্ষে। তাহলে আমি বলতে পারি আমি যদি ওপি এই ভেক্টরটার একটা উপাংশ এখন বের করি, তাহলে দেখো ওপি মানে হচ্ছে a1 ভেক্টর। তাহলে এই a1 ভেক্টরে যদি আমি একটা উপাংশ বের করতে চাই জেড অক্ষ বরাবর, তাহলে তার মান কত হবে? জেড অ্যাক্সিস বরাবর আমি যদি a1 ভেক্টরের উপাংশ বের করতে চাই তাহলে সেটা অবশ্যই হবে কি আমাদের এ জেড, এবং এই এ জেডের মানটা কেমন হবে? এ জেডের মানটা হবে অবশ্যই আমাদের রিয়েল যে ভেক্টরটা ছিল দ্যাট মিনস a1 ওর মান, এবং এই a1টা আমাদের জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে দ্যাট মিনস θ2 তার গুণফল। তাহলে আমি আবার শুরুর থেকে ভাগটা বলছি। আমি প্রথমেই টার্গেট করে রেখেছি আমাদের এ ভেক্টরের সাপেক্ষে মানে জেড অক্ষ বরাবর যে উপাংশটা আসবে সেটা বের করব। তার মানে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে কি আমরা এ জেডটা বের করব। দেখো এটা আমাদের প্রথম টার্গেট। তো আমি যখন জেড অক্ষ বরাবর এ ভেক্টরের উপাংশ বের করতে যাব তখন আমাদের দুইটা ধাপ ফলো করতে হবে, যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেল দুইটা। ফার্স্ট ধাপটা হচ্ছে আমাদের ওপি এই ভেক্টর বরাবর এই ভেক্টরের উপাংশ বের করা। তাহলে ওপি এই ভেক্টর বরাবর এই ভেক্টরের উপাংশ আমি পেয়েছি এ জেড এক্স, এবং এই এ জেড এক্স এটাকে আমি ধরে নিয়েছি যেহেতু এটা জেড এক্স প্লেনে আছে। তো ওর মানটা কি হবে? অবশ্যই এই ভেক্টরের রিয়েল মান গুণন এই ভেক্টরটা আমাদের a1 বা ওপি ভেক্টর বরাবর যে অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলের কোসাইন। তাহলে আমরা এই লাইনটা তখন পাবো। আবার আমরা কিন্তু জেড অক্ষ বরাবর মানে ভেক্টরের উপাংশ পাইনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওপি যে ভেক্টরটা আছে বা a1 যে ভেক্টরটা আছে এটা আবার জেড অক্ষের সাপেক্ষে θ2 কোণ তৈরি করেছে। তাই আমরা যদি ওপি ভেক্টরের একটা উপাংশ বের করতে পারি জেড অক্ষ বরাবর তাহলে সেটাই কি হবে আমাদের এ জেড। তাহলে আমরা এখানে জেড অক্ষ বরাবর a1 ভেক্টরের উপাংশ বের করেছি এ জেড, এবং এ জেডের মান হচ্ছে কি a1 যে রিয়েল ভেক্টরটা ছিল সেটা, ওর সাথে আমরা ওই থিতার কোসাইন গুণ করে দিয়েছি, মানে ওই কোণের কোসাইন গুণ করে দিয়েছি। এখন দেখো তো আমরা কিন্তু অলরেডি a1 যেটা দেখতে পাচ্ছি এটাকে কিন্তু এখানে দেখতে পেলাম। তাহলে আমি বলতে পারি না এখানে যে a1টা আসলে কাজ করছে এটা আসলে এ অফ জেড এক্স হিসেবে কাজ করছে, কেননা তুমি দেখতে পাচ্ছ এই ভেক্টরের একটা উপাংশ যদি জেড এক্স প্লেন বরাবর কাজ করে তাহলে সেই উপাংশটার মানই হচ্ছে কি a1, যেটাকে আমি এ অফ জেড এক্স ধরেছি। তাহলে আমি স্পষ্ট এখানে বলতে পারি a1 মানে যা এ অফ জেড এক্স মানে কি একই জিনিস। তাহলে আমরা এখানে a1 এর বদলে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এ জেড ইজ ইকুয়াল টু এ জেড এক্স ইন্টু কস θ2। তাহলে তাই যদি হয়ে থাকে তো আমরা বলতে পারি এ অফ জেড এক্স যেটা সেটা মানও কিন্তু আমরা এখানে অলরেডি বের করেছি। তাহলে সুতরাং আমি যদি এ জেড বের করি যেটা হচ্ছে এই ভেক্টরের জেড অক্ষ বরাবর উপাংশ, তাহলে তার মানটা হবে কি এ জেড এর বদলে আমরা বসাবো এ কস θ1 যেটা আমরা অলরেডি বের করেছি, এবং এক্সট্রা ওর সাথে গুণ থাকবে হচ্ছে কস θ2 এই অংশটা। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি এ জেড ইজ ইকুয়াল টু এ কস θ1 কস θ2। তাহলে ঠিক মতো লিখছি এ জেড ইজ ইকুয়াল টু এ কস θ1 তারপর হচ্ছে কস θ2। তাহলে এটা আমরা কি বের করলাম? জাস্ট দুইটা অ্যাঙ্গেল ইউজ করে জেড অক্ষ বরাবর এই ভেক্টরের যে উপাংশ আছে সেটাকে বের করলাম। তারপর দেখো আমি এখন যদি ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করতে চাই, খেয়াল করে দেখো আমাদের এই ভেক্টরের সাপেক্ষে ওয়াই অক্ষ বরাবর এখানে একটা কোণ কাজ করছে। আমি আবার রাখছি এই কোণটা কাজ করছে, বাট এই কোণটা কিন্তু আমরা জানি না বা আমরা ধরিও নেই, বাট এই কোণটা সহ θ1 কিন্তু 90 ডিগ্রি তৈরি করে। তো আমি দেখতে পাচ্ছি এখানে ওপি যে ভেক্টরটা আছে দ্যাট মিনস a1 অথবা এ জেড যে অংশটা আছে এই জিনিসটা কিন্তু ঠিক 90 ডিগ্রি কোণ তৈরি করতে পারে ওয়াই অক্ষের সাপেক্ষে। তার মানে আমরা যেহেতু এই ভেক্টরের একটা উপাংশ পাচ্ছি এ জেড, সেক্ষেত্রে আমরা কস θ1 দিয়ে কাজ করেছি, তাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা আমাদের এই ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা পাবো দ্যাট মিনস এ ওয়াই যে উপাংশটা পাবো সেটা অবশ্যই সাইন θ1 হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি ওয়াই অক্ষ বরাবর আমরা এই ভেক্টরের যে উপাংশটা পাবো সেটা হচ্ছে এ ওয়াই, এবং এ ওয়াই এর মানটা কি হবে? অবশ্যই সেটা হবে এই ভেক্টরের মান ইন্টু কসের বদলে বসবে সাইন, এবং এই জায়গাটাতে বসবে আমাদের θ1। কেন?
কারণ আমি দেখতে পাচ্ছি থিতা ওয়ানটা কিন্তু কাজ করেছিল আমাদের সরাসরি এই যে নিচে থাকা এই তল বরাবর, তার মানে ওপি বরাবর। তাহলে এই ভেক্টরের সাপেক্ষে ওপি ভেক্টরের কোণ হচ্ছে থিতা ওয়ান, বাট এই ওপি এর সাথে ওয়াই অক্ষটা কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। তার মানে ওপি বরাবর যদি এই ভেক্টরের উপাংশটা হয় আমাদের এ কস থিতা ওয়ান, তবে অবশ্যই লম্ব বরাবর তার উপাংশটা হবে কি এ সাইন থিতা ওয়ান। অথবা তোমরা এটাকে এভাবে লিখতে পারো যে এ কস 90 মাইনাস থিতা ওয়ান, এভাবেও কিন্তু লিখতে পারো। তখন আলটিমেটলি এটার মান চলে আসবে এ সাইন থিতা ওয়ান হিসেবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরের যে উপাংশ ছিল তার মান। তার মানে আমরা এখানে দুইটা উপাংশ পেয়েছি এই দুইটা কোণ ইউজ করে। একটা হচ্ছে জেড অক্ষ বরাবর উপাংশ, দ্যাট মিনস এ জেড, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, দ্যাট মিনস এ ওয়াই। আবার দেখো আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা কত সেটা বের করা। তো সেটা বের করার জন্য জায়গা দরকার, আমি জাস্ট এখানে একটু শর্টকাটে দেখাচ্ছি। এই জিনিসটা আমি একটু মুছে দিই, যেহেতু আমরা জানি যে এ হচ্ছে আমাদের ও কিউ ভেক্টর। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আমি কীভাবে উপাংশটা বের করব। এক্ষেত্রে আমাদের কাজে লাগবে হচ্ছে থিতা টু। তুমি দেখতে পাচ্ছ যে জেড অক্ষ বরাবর আমাদের এই ভেক্টরের একটা উপাংশ ছিল, যেটা হচ্ছে এ জেড ইজ ইকুয়াল টু এ জেড এক্স কস থিতা টু। এখানে এ জেড এক্স বলতে আমি কাকে বোঝাচ্ছি? এ জেড এক্স বলতে আমি কিন্তু এ ওয়ান ভেক্টরকে বোঝাচ্ছি বা ওপি ভেক্টরকে বোঝাচ্ছি, তাই না? আমি একটু ছোটো করে লিখে দিই। এখানে এ অফ জেড এক্স মানে যা, সেটা হচ্ছে এ ওয়ান ভেক্টর, এটার মান, অথবা তুমি বলতে পারো ওপি ভেক্টরের মান। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ও পি ভেক্টর, মানে ওপি ভেক্টরের যে মানটা আছে সেটা। এখন তুমি যদি দেখো যে আমাদের জেড অক্ষ আর এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কত? 90 ডিগ্রি। তার মানে যদি জেড অক্ষ বরাবর আমাদের উপাংশটা হয় এ জেড এক্স কস থিতা টু, তাহলে অবশ্যই এক্স অক্ষ বরাবর আমাদের উপাংশটা হবে কি এ জেড এক্স কস 90 মাইনাস থিতা টু। তাহলে বুঝতে পেরেছ যে এখানে আমি যদি এ ওয়াই না এ এক্স এটা বের করতে চাই, বা এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ যদি বের করতে চাই, তাহলে সেই উপাংশটা কেমন হবে? আগের মতোই আমাদের এখানে এ জেড এক্সটা বসবে এবং তারপরে বসবে কস, বাট এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কোনটা? অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এই এ ওয়ান অথবা ওপি এর সাপেক্ষে এক্স অক্ষের যে অ্যাঙ্গেলটা সেটা। তার মানে ওপির থেকে এক্স অক্ষের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি 90 মাইনাস থিতা ওয়ান, না থিটা টু হবে। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস থিটা টু, যেহেতু জেড এক্সিস এবং এক্স এক্সিসের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই এইভাবে হবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে এ এক্সের যে মানটা পাবো সেটা হবে এ অফ জেড এক্স ইন্টু কসটা হয়ে যাবে সাইন, দ্যাট মিনস উল্টে যাবে। তো সাইন এখানে বসবে হচ্ছে কত? থিটা টু। তো এখন আমরা যেটা পেলাম ফাইনালি সেটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর আমাদের এই ভেক্টরের উপাংশের মান। এখন এ অফ জেড এক্স যেটা, সেটার মান কিন্তু আলাদা, সেটা ছিল এ কস থিতা ওয়ান। তার মানে আমরা এখানে এ অফ জেড এক্সের বদলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ কস থিতা ওয়ান লিখতে পারি, এবং আগের মতো এখানে এটা হয়ে যাবে সাইন থিতা টু। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা কেবলমাত্র দুইটা অ্যাঙ্গেলকে কাজে লাগিয়ে কিন্তু এক্স ওয়াই জেড অক্ষ বরাবর উপাংশের মানগুলো সুন্দরভাবে পেয়ে যাব। তাহলে আমি তোমাকে এই টোটাল জিনিসটা আরও একবার রিক্যাপ করছি একটা সুন্দর পেজে। তাহলে দেখো আমরা আবারও সেম ছবিটা নিয়ে আসলাম। আমরা এখন তোমাকে একদম শর্টকাটে এটা এক্সপ্লেন করছি। আমাদের টার্গেট হচ্ছে কি এই ভেক্টরের তিনটা অক্ষ বরাবর উপাংশ বের করা। তো আমি দুইটা অ্যাঙ্গেল ধরেছি, একটা হচ্ছে এ ভেক্টরের সাপেক্ষে আমাদের ওপি যেটা ছিল, দ্যাট মিনস এক্স জেড প্লেনের মধ্যে যে ভেক্টরটা ছিল তার মধ্যবর্তী কোণ, যেটাকে আমি থিতা ওয়ান ধরেছি, এবং আরেকটা অ্যাঙ্গেল আমি ধরেছি কোন দিকে? জেড অক্ষের সাপেক্ষে আমাদের যেই ওপি এই তল বরাবর ছিল ভেক্টরটা, ওর মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস থিতা টু ধরেছি। তো এই হচ্ছে আমাদের দুইটা কোণ, আর কিচ্ছু না। তো এখন আমরা যেটা করি, ফার্স্ট কাজ যেটা করেছিলাম সেটা হচ্ছে কি আমরা প্রথমে বের করার চেষ্টা করেছিলাম এ জেড বরাবর উপাংশ কী হবে। তো এটা করার জন্য আমাদের প্রথমে ওপি বরাবর উপাংশ কী হবে সেটা বের করেছিলাম, তাই না? তার মানে ওপি বরাবর এই ভেক্টরের যে উপাংশটা হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরো এ অফ আমাদের এক্স জেড ছিল। তার মানে ওপি বরাবর আমরা যেই ভেক্টরের মানটা দেখতে পাচ্ছি এটা অবশ্যই হচ্ছে কি এ জেড এক্স অথবা এ এক্স জেড, আমি এটাকে এ জেড এক্স ধরলাম। তাহলে ও থেকে পি বরাবর যে ভেক্টরটা কাজ করবে তার মানই হচ্ছে কি আমাদের এ অফ জেড এক্স। তো এটা আসলে ওভাবে না বললেও হয়, আমি সরাসরি বলতে পারি, কারণ এ অফ জেড এক্স কিন্তু টোটালি মানে একটা উপাংশ হিসেবে কাজ করবে এ ভেক্টরের এক্স জেড প্লেন বরাবর। তার মানে এটা কিন্তু ওপি এর সমান হতে পারবে না, জাস্ট আমরা তোমাকে বোঝানোর জন্য বুঝিয়েছি আর কি। তাহলে ধরো ওপি অথবা জেড এক্স এই প্লেন বরাবর এই ভেক্টরের একটা উপাংশ হচ্ছে এ অফ জেড এক্স। তাহলে এই উপাংশের মানটা কি হবে? অবশ্যই এই ভেক্টরের মান, এবং ওর সাথে হচ্ছে কস ওই কোণটা, কোন যেটা হচ্ছে থিতা ওয়ান ছিল। দ্যাট মিনস এক্স জেড প্লেনের সাথে আমাদের এই ভেক্টরটা যেহেতু থিতা ওয়ান কোণ তৈরি করেছে, তার মানে এই টোটাল অংশটাই হচ্ছে কি আমাদের
ZX প্লেনের মধ্যে থাকা অবস্থায় এই ভেক্টরটার উপাংশ। এখন দেখো আমরা যদি আবার z অক্ষ বরাবর উপাংশটা বের করতে চাই আমাদের এই OP এর, তাহলে সেটা কি হবে? অবশ্যই সেটা হবে আমাদের AZ, এবং AZ এর মানটা কি হবে? আমাদের OP ভেক্টরের যে মানটা ছিল সেটা, দ্যাট মিনস A অফ ZX হবে, এবং ওর সাথে আমরা গুণ করব cos θ2 কে। তো এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তো ফাইনালি আমরা এখানে যদি মানটা বসাই A অফ ZX এর, তাহলে আমরা মানটা কি পাবো? অবশ্যই A, তারপর হচ্ছে cos θ1, এবং এরপরে আমরা বসাতে পারবো cos θ2। তাহলে এটাই হচ্ছে কি আমাদের z অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশ, এবং উপাংশের মান হিসেবে আমরা এটাকে কাজে লাগাতে পারবো। তো এটা হচ্ছে আমাদের একটা গেল। তারপরে আমি যেভাবে বের করে দেখিয়েছি তোমাদেরকে শর্টকাটে, আরেকটা ছিল কি? আরেকটা ছিল হচ্ছে আমাদের এই যে OP, এটা কিন্তু y অক্ষের সাপেক্ষে লম্ব, তার মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। আরেকবার দেখাচ্ছি, আমাদের এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি হিসেবে কাজ করে। তার মানে OP বরাবর আমাদের যেই মানে উপাংশটা কাজ করেছিল সেটা ছিল A cos θ1, এটারই 90 ডিগ্রি বরাবর আমি যদি AY বের করতে চাই, বা y অক্ষ বরাবর আমি যদি উপাংশ বের করতে চাই, সেটা কি হবে? অবশ্যই A sin θ1 হবে। তার মানে তোমরা এখান থেকে বুঝতে পেরেছো যে কেন এখানে A sin θ1 হয়েছে। কেননা আমাদের এখানে OP এর সাপেক্ষে y অক্ষটা টোটালি 90 ডিগ্রি তৈরি করে। তার মানে এই ভেক্টরের জন্য যদি OP বরাবর আমরা উপাংশটাকে পাই হচ্ছে A cos θ1, তাহলে অবশ্যই OP এর লম্ব বরাবর আমরা উপাংশটাকে পাবো A sin θ1 হিসেবে। এবং ফাইনাল যে পয়েন্টটা ছিল সেটা খুবই সহজ, সেটা ছিল আমাদের x বের করা। তাহলে axটা মানে হচ্ছে কি এই x অক্ষ। এখন তুমি দেখতে পাচ্ছ যে z অক্ষ বরাবর আমাদের কিন্তু এই ভেক্টরের একটা উপাংশ কাজ করছে, এবং সেই উপাংশটা কীরকম দেখতে? সেই উপাংশটা দেখতে অনেকটা AZX ইন্টু cos θ2, তাই না? এটা হচ্ছে আমাদের z অক্ষ বরাবর উপাংশ। আবার z অক্ষ আর x অক্ষ কিন্তু একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে z অক্ষ বরাবর যদি উপাংশ হয় আমাদের AZX ইন্টু cos θ2, তাহলে অবশ্যই আমাদের x অক্ষ বরাবর যে উপাংশটা হবে সেটা হবে AZX sin θ2। কেননা লম্ব বরাবর উপাংশে একটা যদি হয় cos, তাহলে আরেকটা অবশ্যই হবে কি sin। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে ZX এর মানটা আবারও বসিয়ে দিতে পারি। তাহলে A অফ ZX এর মান ছিল A cos θ1, এবং ওর সাথে আমরা এখানে sin θ2 গুণ করে দেব। তাহলে আলটিমেটলি আমরা x অক্ষ বরাবর আমাদের এই যে A ভেক্টরটা ছিল ওর উপাংশটা পেয়ে যাব A cos θ1 sin θ2। তো এভাবে আমরা জাস্ট দুইটা অ্যাঙ্গেল ইউজ করি কিন্তু তিনটা উপাংশের মান বের করতে পারি আমাদের ত্রিমাত্রিক কোনো একটা ভেক্টর থেকে বা 3D ভেক্টর থেকে। তবে আমি বলবো সবচেয়ে সহজ হচ্ছে আমাদের প্রথম পার্টটা, দ্যাট মিনস আমরা এখানে একটা প্রথম কনসেপ্ট দেখেছিলাম যে আলফা বিটা গামা এই অ্যাঙ্গেলগুলো তৈরি করে দেখেছিলাম। এটা আসলে খুব সহজ একটা কনসেপ্ট, বাট দ্বিতীয় যে কনসেপ্টটা আমি এখানে তোমাকে দেখিয়েছি এটাও তোমাদের বুঝে রাখাটা অনেক ভালো, এবং এটা তুমি বেশিরভাগ বইতে কিন্তু পাবে না। দ্যাট মিনস বাংলা যে সমস্ত বইগুলো আছে সেখানে কিন্তু এইভাবে কোথাও এটা প্রমাণ করা নেই। তো আমি এখন উপাংশগুলোকে একটু স্টার করে দিই, মানে স্টার চিহ্ন দিয়ে, যাতে তোমরা বুঝতে পারো যে আসল সূত্র কোনগুলো। একটা হচ্ছে আমাদের z অক্ষ বরাবর উপাংশ, যেটা সূত্র হচ্ছে AZ, এবং একটা হচ্ছে y অক্ষ বরাবর উপাংশ, এবং ফাইনাল আরেকটা হচ্ছে আমাদের x অক্ষ বরাবর উপাংশ।